আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম জিসান আহমেদ। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের রাজাবাড়ি গ্রামে। ঘটনাটি যেই গ্রামে ঘটেছে সেই গ্রামের নাম বাড়িগাঁও। এটি পার্শ্ববর্তী ইউনিয়ন কানিহারি এর মধ্যে পড়েছে, আর উপজেলা একই ত্রিশাল। এই যেই বাড়িগাঁও গ্রাম, এটি ব্রহ্মপুত্র নদের একদম পাশে অবস্থিত। যেখানে মূলত ঘটনাটি ঘটেছে তার কাছাকাছি একটা জায়গায় বসে এই যে জিসান আহমেদ ভাই ওনার বন্ধুদের সাথে আলাপ আলোচনা করছিলেন। এর মধ্যে একটা ছেলে যার নাম হচ্ছে গোলাম রাব্বি, সেও আসে। তো সে এসে দেখলো যে ভয়ের ঘটনা নিয়ে ওনারা আলোচনা করছেন, আপনাদের হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল নিয়ে আলোচনা করছেন। তো সেও যখন এই বিষয়টা জানতে পারলো, তখন সে বলল তার জানা একটি ঘটনা রয়েছে যেটা এখানেই ঘটেছিল। তখন সে ঘটনাটি শেয়ার করে। সে জানায় ঘটনাটি ঘটেছিল 2020 সালের দিকে। তো ওই গ্রামে আরেকটি পরিবার রয়েছে। তো সেই পরিবারে বেশ কয়েকজন ভাই রয়েছে। এর মধ্যে একজন ভাই যার নাম হচ্ছে জুয়েল, তার ছোট আরও দুইজন ভাই রয়েছে। সেই দুইজন ভাইয়ের কথা অবশ্য সেই রাব্বি ভাই বলতে পারেন নাই। আর জুয়েলের ইমিডিয়েট বড় ভাইয়ের নাম হচ্ছে সোহেল। তো নদীর পাড়ে বাড়ি হওয়ার কারণে ভাইয়েরা মিলে সবসময় মাছ ধরতে খুব পছন্দ করতেন। তো এই যে জুয়েল, সে তার ইমিডিয়েট ছোট দুই ভাইকে নিয়ে মাছ ধরতে এসেছে। তো ওই সময় কিন্তু এই যে রাব্বি ভাই যিনি, উনি স্থানীয় একটি প্রাইমারি স্কুলে ক্লাস 4-এ পড়তেন। ওই সময় তাদের একটা পরীক্ষা চলছিল বলে জানিয়েছেন, অর্ধবার্ষিক পরীক্ষা বা এরকম কিছু একটা পরীক্ষা চলছিল। তো পরীক্ষা দিয়ে ফেরত আসছিলেন, তখন উনি একটা বিষয় দেখতে পান। তো তারপরের ঘটনা তো এখন উপস্থাপন করব। তো এই যে জুয়েল, এই জুয়েল দুই ভাইকে নিয়ে মাছ ধরতে এসেছেন। একটা পলিথিনের ব্যাগ এই কোমরে গুজে রেখেছেন, আর মাছ যেগুলো ধরছিলেন সেগুলো কোনোটাই পলিথিনের ব্যাগে রাখছিলেন, যেগুলো একটু ছোট ছোট, আর বড়গুলো ওই ছোট দুই ভাই যারা উপরে আছে ওদের দিকে ছুঁড়ে মারছিলেন। তো ওইভাবে আর কি মাছ ধরছিলেন। ছোট দুই ভাই নদীর ভিতরে নামে নাই, তারা পাড়েই দাঁড়িয়েছিল। জুয়েল মাছ ধরছে। তো মাছ ধরছে হঠাৎ করে কি হয়, একটু বেখেয়াল হয়ে যায়। আর এই যেই পলিথিনের ব্যাগটা কোমর থেকে ছুটে গিয়ে স্রোতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ওই সময় নদীতে স্রোত ছিল, অনেক স্রোত ছিল, বিষয়টা এরকম না, হালকা স্রোত ছিল। কিন্তু হালকা স্রোতেও কিন্তু এই যেই পলিথিন ব্যাগটা, এটা তো আস্তে আস্তে অন্যদিকে চলে যাচ্ছে বা স্রোতের দিকে চলে যাচ্ছে। যখন দেখলো যে এই পলিথিনের ভিতরে, ব্যাগের ভিতরে তো মাছ রয়েছে, আবার সেই ব্যাগটা ভেসে চলে যাচ্ছে, তখন জুয়েল কি করেছে, সে বলছে যে এই আমার ব্যাগ তো ভেসে গেল রে, দাঁড়া ব্যাগটা সাঁতার কেটে ধরে নিয়ে আসি। সে সাঁতার দিয়ে ওই ব্যাগটা ধরার চেষ্টা করছে। তো ব্যাগের একদম কাছাকাছিও চলে এসেছে। ওই সময়ে আর একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে এই যে পাড়ে দাঁড়ানো যেই দুই ভাই, তারা কোনো এক কারণে হঠাৎ করে নদীর ভেতরে পড়ে যাচ্ছিল। ওইখানে মফিজউদ্দিন নামক একজন বয়স্ক ভদ্রলোক ছিলেন স্থানীয়। উনি আবার এটা দেখে ফেলেন। উনি এটাও দেখেন যে ওই যে জুয়েল, সে সাঁতার কেটে কেটে যাচ্ছে, সে পলিথিনের ব্যাগটা প্রায় ধরেও ফেলেছে। আর ওই সময় এই দুই ভাই কোনো এক অজানা কারণে নদীর ভিতর পড়ে যাচ্ছিল। উনি আবার লাফ দিয়ে এই দুইজনকে ধরে ফেলেছেন। এখন উনি লাফ দিয়ে যেই জায়গাটাতে আবার দাঁড়িয়েছেন, ওখানে কিছুটা পানি ছিল। ওই জায়গাটা মনে হলো একটু উঁচু। ওই জায়গার মাটি মনে হচ্ছে ভেঙে পড়ে যাচ্ছে, মনে হচ্ছে ভেঙে নদীর ভিতরে চলে যাচ্ছে। মানে উনি আর দাঁড়াতে পারছেন না। কিন্তু আল্লাহর অশেষ রহমতে দুই ভাইকে উনি ধরে ফেলেছিলেন। দুই ভাইকে যখন টেনে তুলেছেন, এমত অবস্থায় যখন ওই জুয়েলের দিকে তাকিয়েছেন, উনি দেখেন জুয়েল ওই পলিথিনের ব্যাগ ধরেও ফেলেছে, কিন্তু মনে হলো কিছু একটা হ্যাঁচকা টানে জুয়েলকে পানি নিচে নিয়ে গেছে। উনি তো চিৎকার চেঁচামেচি শুরু করেন, তার দুই ভাইও চিৎকার চেঁচামেচি শুরু করছে, এই জুয়েল এই সবাই আসো, জুয়েল পানির নিচে চলে গেছে। ওরা তো জুয়েলকে চিৎকার করছে, লোকজন চলে আসছে। ওখানে সবাই খোঁজ করার চেষ্টা করেছে। তারপর ডুবুরিদেরকে ডাকা হয়েছে, ডুবুরিরা এসেছে। তো ডুবুরিরা আসার পর ওখানে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর এক পর্যায়ে কী হয়, ওই ডুবুরিগুলো উঠে কারোর সাথে কথা না বলে তাদের সরঞ্জামাদি নিয়ে চলে যাচ্ছে, কারোর সাথে কথা বলছে না, সোজা হাঁটা ধরেছে, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে তারা। এর ভিতরে এই যে জুয়েলের ইমিডিয়েট বড় ভাই সোহেল, এই সোহেল ভাই উনি যখন এসে শুনতে পারলেন যে এই ঘটনা ঘটেছে, সোহেল ভাই তো মনের কষ্টে, ভাই হারানোর দুঃখে চিৎকার চেঁচামেচি করে বিলাপ করতে করতে গালিগালাজ করছে, তার ভাইকে নিয়ে গেছে পানির নিচে। এই জন্য এদিকে
অনেকেই কিন্তু ওই ডুবুরিদের কাছে বিভিন্ন প্রশ্ন করেছেন যে আপনারা কেন উঠে আসলেন, কারোর সাথে কথা বলছেন না, চলে যাচ্ছেন কেন? কারোর সাথে ওনারা কথা বলছেন না। প্রতিমধ্যে কয়েকজন হুজুর ওই এলাকারই ওই ডুবুরিদের পথ আগলে ধরেছেন। তারা বলছেন যে আপনারা কারোর সাথে কথা বলছেন না, কি হয়েছে বলেন না, জুয়েল কোথায়, কেন বা এভাবে উঠে চলে আসলেন? তখন ওই ডুবুরিরা বলে, জুয়েলকে আমরা জীবিত অবস্থায় দেখছি, সে পানির নিচে আছে, জীবিত অবস্থায় আছে, এর থেকে বেশি কিছু বলা সম্ভব না। এই বলেই ওনারা চলে যান, আর কোনো উত্তর দেন নাই। তখন ওই হুজুররা যা বোঝার বুঝে যান যে জুয়েল পানির নিচে আছে, নিশ্চয়ই পানির কোনো দেহ তাকে ধরে নিয়ে গেছে। এমত অবস্থায় এলাকায় তো ছড়িয়ে পড়ে ব্যাপারটা, জুয়েলকে পানির নিচের দেহ অর্থাৎ পানির দেহ ধরে নিয়ে গেছে। এখন এই অবস্থা থেকে উত্তরণ ঘটানোর মতো ওই রকমের কোনো অভিজ্ঞ লোক বা আলেম আশেপাশে আসলে ওই সময় খোঁজ করে পাওয়া যাচ্ছিল না। পরের দিন ঠিক দুপুরবেলা জুয়েলকে পাওয়া যায়, তবে জীবিত না, মৃত অবস্থায়। জুয়েলের লাশ ভেসে ওঠে। পুরো একটা দিন অর্থাৎ 24 ঘন্টা বা তারও কিছুটা বেশি সময় জুয়েল পানির নিচে ছিল, অথচ তাকে দেখে মনে হচ্ছে সে মাত্র পানির নিচ থেকে ভেসে উঠেছে। সে মাত্রই ডুব দিয়েছিল, মাত্রই ভেসে উঠেছে। তার নাক দিয়ে তখনও তাজা রক্ত গড়িয়ে পড়ছিল। মনে হচ্ছিল যে ওকে মাত্রই মেরে ফেলা হয়েছে, অথচ সে 24 ঘন্টারও বেশি সময় পানির নিচে ছিল। জুয়েলকে নিয়ে যাওয়া হয়, দাফন কাফন করা হয়। ঘটনা আপাতত দৃষ্টিতে মনে হতে পারে এখানেই শেষ। না, এখানেই শেষ না। সাল 2022। তখন এই জায়গাটা বেশ সুন্দর হয়েছিল, অর্থাৎ এই যে ময়মনসিংহ গফরগাঁও যে রাস্তাটা, মানে ময়মনসিংহ থেকে গফরগাঁও উপজেলা যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটার পাশেই মূলত একটা জায়গা যেটাকে মানুষের মুখে মিনি কক্সবাজার হিসাবে শোনা যেত ওই সময়। 2022 সালের কথা বলছি। ওখানে কংক্রিটের স্ল্যাবগুলো বসানো হয়েছিল, অর্থাৎ ব্লকগুলো বসানো হয়েছিল, নদী শাসন করা হয়েছিল কিছুটা। খুব সুন্দর পরিবেশটা ছিল এখানে 2020-এর পরে 2022 সাল আর কি। তখন অনেক মানুষ বিকালবেলা ওইখানে এসে বসতো, নদীর বাতাস খেত, গল্পগুজব করত। আশেপাশের পৌরসভা থেকেও বা আশেপাশের উপজেলা থেকেও লোকজন আসতো, বিভিন্ন লোকজন আসতো আর কি। তো ত্রিশাল পৌরসভার ভেতরে বাড়ি একটা ছেলে, সে কয়েকজন বন্ধুর সাথে ওখানে আসে, দুপুরের দিকেই আসে। তো আসার পর ওরা নাকি ওই কংক্রিটের যে ব্লক, ওই ব্লক বেয়ে বেয়ে নিচে নেমে নদীতে গোসল করছিল। ওখানে নিচে নামার জন্য আবার কিছু জায়গায় খাঁচ কাটা করা ছিল, যেটা দিয়ে সিঁড়ি হিসাবে ওটাকে আসলে ব্যবহার করা যায়। তো ওরা নেমে গোসল করছিল। তো গোসল করা অবস্থায় হঠাৎ করেই নাকি এই যে ত্রিশাল পৌরসভার যে ছেলেটা, এই ছেলেটা আর ওঠে না। তার বন্ধু বান্ধবরা খোঁজাখুঁজি করছে, আর ওঠে না, আর ওঠে না। তখন যে স্রোত ছিল বিষয়টা এরকমও না, একে তো আর পাওয়া যায় না। এরপর ডুবুরি আসে, খুঁজে পাওয়া যায় না। মানুষ বুঝতে পারে ওই যে 2020 সালে জুয়েলের সাথে যে ঘটনা ঘটেছিল, হয়তোবা এটাই তার পুনরাবৃত্তি হলো এখানে। পরদিন দুপুরবেলা ঠিক যেমনটা হয়েছিল জুয়েলের বেলায় সেটাই হলো, তবে এবার কিছুটা ভিন্নভাবে হলো। সেটা হচ্ছে জুয়েলের লাশ তো এমনিতে ভেসে উঠেছিল, দুপুরের দিকে আশেপাশে অনেক মানুষই ছিল। হঠাৎ করে দেখা গেল পানির ভেতর থেকে কিছু একটা দাঁড়িয়ে যাচ্ছে, অর্থাৎ পানির ভেতর থেকে কোনো মানুষ নিচ থেকে যদি সোজা উপরের দিকে ওঠে, ধরে নিলাম যে একটা বাঁশ বা একটা লাঠি পানির নিচ থেকে সোজা উপরের দিকে উঠছে, তাহলে কিভাবে উঠবে? ঠিক ওই রকমভাবে মনে হচ্ছে কোনো একটা মানুষ নিচ থেকে ওইভাবে সোজা ভেসে উঠছে, মনে হচ্ছে দাঁড়িয়ে গেল। তো এভাবে পানির উপর একটি ছেলের দেহ দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে থাকার পর সেটা আবার এক পাশে ঠাস করে পড়ে গেল পানির উপরে। মানুষ বুঝতে পারল যে নিচ থেকে ঠেলে উপরের দিকে এটা এভাবে করা হয়েছিল। মানুষ এটাও বুঝে গেল এই ছেলেটা সেই হতভাগ্য ছেলের লাশ, যে ছেলেটা গতকালকে পানির নিচে হারিয়ে গিয়েছিল। এই ছেলেটার বেলায় একই ঘটনা ঘটল যেটা জুয়েলের বেলায় হয়েছিল। মনে হচ্ছিল ওকে মাত্রই মেরে ফেলা হয়েছে, অথচ প্রায় একদিনেরও বেশি সময় ও পানির নিচে ছিল।
তার লাশটা পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তো এরপর কি হয়, ওইখানে আরও কিছু কাজ হয়, মানে নদীতে কিছু কাজ হয়, ড্রেজিংয়ের কাজ হয়, নদী শাসনের কাজ হয়, যার প্রেক্ষাপটে ওই জায়গাটা, মানে যেই জায়গাতে এই ধরনের ঘটনাগুলো ঘটতো, ওইখানকার পরিবেশ এখন আর আগের মতো নাই। কিছু জায়গায় চর পড়ে গেছে, অর্থাৎ যখন নদী শাসন করা হয়েছে এক জায়গার বালি আরেক জায়গায় ফেলা হয়েছে, তো সেখানে আবার উঁচু হয়ে গিয়েছে। এখন সেই মিনি কক্সবাজার আর নাই, সেই সৌন্দর্যটা নাই। আর ওই জায়গায় এখন কোনো ঘটনা ঘটেছে বলে জানা যায় না, অর্থাৎ ওই জায়গার ওই গুরুত্বটা এখন হয়তো বা হারিয়ে গেছে, বা যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা এখন আর নাই। আবার একদম নাই এটাও কিন্তু বলা যাবে না। 2020 সালে ঘটেছে, 2022 সালে ঘটেছে, 2025 সালে এসে যে ঘটবে না, আমাদের পরিচিত কারো সাথেও যে এটা হবে না, এটা আমরা বলতে পারি না। জানি না কে পরবর্তী শিকার হতে যাচ্ছে। প্রিয় লিসেনার্স, এমন অনেক জায়গায় কিন্তু রয়েছে যেখানে এই ধরনের ঘটনা ঘটে। এই জন্য বলা হয় যে অপরিচিত জায়গায় কেউ যেন হুট করে পানিতে না নামে। আমরা যারা শহরে বসবাস করি, পানির প্রতি আমাদের এক ধরনের আকর্ষণ রয়েছে। কোথাও যখন আমরা বেড়াতে যাই, সেখানে নির্মল টলটলে পানি দেখলে মনে হয় একটু গোসল করি বা একটু পানির ভিতরে নামি। এই পরিবেশ তো আসলে আমরা সাধারণত পাই না। ওই জায়গার পরিবেশ সম্পর্কে অবগত না হয়ে কোথাও নামা উচিত নয়। এই বিষয়টা আমরা খেয়াল রাখার চেষ্টা করব প্রিয় লিসেনার্স। যদিও বা এটা সবসময় সম্ভব না, তারপরও এটা আমরা মাথায় রাখার চেষ্টা করব। বিশেষ করে ভাদ্র মাসের অমাবস্যার তিথি যখন শুরু হয়, মনে রাখবেন এই সময়টা অত্যন্ত ভয়ঙ্কর হয়ে থাকে। আর এই সময়টা অল্প কিছুদিন পরেই আসতে যাচ্ছে। এই সময়ে অনেক ধরনের ঘটনা ঘটে। এই সময়ে অনেককেই পানির নিচে নিয়ে যায়। অনেককে এই সময়ে দেখতে পাবেন যে আশেপাশে এই ধরনের ঘটনা অনেক ঘটছে। আমরা খুব সতর্ক থাকব। ভাদ্র মাসের, অর্থাৎ ভাদ্র, অনেকে এটাকে ভাদ্রইরা অমাবস্যা বলে, এটা মানে বিভিন্ন এলাকায় তাদের মতো করে উচ্চারণ করে। ভাদ্র মাসের অমাবস্যাটা খুবই ভয়ঙ্কর হয়ে থাকে। আসমান সিংয়ের ঘটনা মনে আছে নিশ্চয়ই আপনাদের। আসমান সিংয়ের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল কোর্টের রায়ে এই ভাদ্র মাসের অমাবস্যায়। এরপর থেকেই আসমান সিংয়ের ঘোড়া, আর সেই ঘোড়ার পিঠে আসমান সিংকে দেখা যায়। এখনও নাকি সেই ঘটনা ঘটে। বলা হয়ে থাকে ভাদ্র মাসের অমাবস্যার ওই সময়ে তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কারণে ভয়ঙ্কর এক পিশাচ, সে অত্যন্ত শক্তিশালী হয়ে যায় আরও বেশি করে। তখন সে এইভাবে মানুষকে ভয় দেখাচ্ছে। ভাদ্র মাসের অমাবস্যা এটা কিন্তু খুব বেশি দূরে নয় প্রিয় লিসেনার্স। এই সময়ে অবশ্যই পানিতে নামার ক্ষেত্রে আমরা সতর্ক থাকবো ইনশাল্লাহ। বিষয়টা যেন আমরা সবাই মনে রাখি। আসছে 22শে আগস্ট শুক্রবার। এইটা ভাদ্র মাসের এই অমাবস্যার তিথি শুরু হওয়ার একটা দিন। শুক্রবার 11টার পর থেকে নিয়ে পরের দিন শনিবার 12টা পর্যন্ত আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যে সমস্ত জায়গাগুলোতে পানিকেন্দ্রিক দুর্ঘটনা ঘটে এই জায়গাগুলোতে নামবেন না। এটা একটা বিশেষ অনুরোধ থাকলো। কারণ যে সমস্ত জিনেরা তন্ত্র মন্ত্র সাধনা করে তাদের জন্য বছরের এই সেন্সিটিভ অমাবস্যাটা অত্যন্ত গুরুত্ব বহন করে। এই সময়ে তারা যদি কাউকে এভাবে অপমৃত্যু ঘটাতে পারে কারোর জন্য, তাহলে সেটা ওই জিনের জন্য একটা শক্তি বৃদ্ধির কারণ হয়ে দাঁড়ায়। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ আলফাজ আহমেদ। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নে। ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটেছিল। ঘটনাটির সময়কাল 2021 সালের মার্চ মাসের শেষ সপ্তাহের কোনো একটা দিনে। দিনটা উনি নির্দিষ্ট করে মনে করতে পারেন নাই, এই কারণে আমাদেরকে বলতে পারেন নাই। তবে মার্চ মাসের শেষ সপ্তাহে এতটুকু ওনার মনে আছে। এশার আজান হয়ে গেছে এমন একটা সময়। ওই সময়ে ওনার একজন কাজিন ওনাদের বাড়িতে বেড়াতে আসবেন, অর্থাৎ আগে থেকেই রওনা দিয়েছেন, ওই সময়ে কাছাকাছি আসবেন। ওনাকে এগিয়ে আনার জন্যই মূলত এই আলফাজ ভাই উনি এগিয়ে যাচ্ছিলেন।
আর তখন তো বেশি রাত হয় নাই। ওই যে রাস্তাটা, যেই রাস্তা দিয়ে উনি এগিয়ে যাচ্ছিলেন, এই রাস্তাটা ছিল কাঁচা রাস্তা, গ্রামের রাস্তা। রাস্তাটা উত্তর দক্ষিণ কয়েকদিকে ভাগ হয়ে গেছে। উনি উত্তর দিক থেকে পশ্চিম দিকে যাবেন, আর উত্তর থেকে এগিয়ে গেলে, অর্থাৎ উত্তর থেকে পশ্চিম দিকে এগিয়ে গেলে সোজা ইউনিয়ন পরিষদের যে ভবনটা, ওইখানে যাওয়া যায়। মূলত ওই জায়গাতেই ওনার কাজিন আসবেন। উনি দক্ষিণ দিক থেকে একটা শাখা রাস্তা হয়ে পশ্চিম দিকে যাওয়ার জন্য রওনা দিয়েছেন। উনি যেই পথ দিয়ে এগিয়ে যাবেন, এই পথের ঠিক মধ্যবর্তী জায়গায় বেশ কিছু তাল গাছ ছিল। তো উনি একা একা হেঁটে যাচ্ছেন। ওই সময় ওনার কাছে স্মার্টফোন ছিল না, উনি বাটন ফোন ইউজ করতেন, আর সেটাতেও টর্চ লাইট ছিল, অর্থাৎ ফ্ল্যাশ লাইট ছিল, সেটা জ্বালিয়ে উনি এগিয়ে যাচ্ছিলেন। আর বাটন ফোনের যে ফ্ল্যাশ লাইটগুলো, এগুলোর আলো কিন্তু খুব বেশি হয় না, অল্প হয়, কোনো মতে পথ চলা যায় আর কি। উনি একা একা এগিয়ে যাচ্ছেন। বলে রাখা ভালো, এই রাস্তাটা ছিল কাঁচা, আর এই রাস্তায় তেমন কোনো গাড়ি চলতো না। অটোরিকশা তখন তো মোটামুটি হয়েছে, এখন যেমন অটোরিকশার জয় জয়কার সব জায়গাতেই, তখন কিন্তু অটোরিকশা গ্রামগঞ্জে এতটা প্রবেশ করেনি। 2021 সালে তখনও কিন্তু করোনা সংক্রান্ত বিভিন্ন সমস্যাগুলো কিন্তু চলছে ক্রমাগত। যাই হোক, উনি তো এগিয়ে যাচ্ছেন। উনি জানেন যে এদিক দিয়ে মেইন যেখানে উনি যাবেন, সেখানে যাওয়ার জন্য কোনো গাড়ি পাবেন না। এমনকি ফেরত আসার সময় ওনার কাজিনকে নিয়ে যখন ফিরবেন, তখনও কোনো গাড়ি পাবেন না। তবে ওই রাস্তার মধ্যবর্তী কিছু জায়গায় কিছু ঘরবাড়ি রয়েছে, এখন আরও কিছু ঘরবাড়ি হয়েছে। 2021 সালে ঘরবাড়ি কম ছিল আর কি। তো উনি এগিয়ে যাচ্ছেন, ওনার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে। উনি যখন তাল গাছের কাছাকাছি এসেছেন, তখন ওনার কাছে মনে হলো ওই হালকা আলোতে সাদা পোশাক পরা কোনো একটা মানুষ তাল গাছের সাথে হেলান দিয়ে বসে আছে। এরকম কোনো ব্যক্তি থাকতেই পারে, কোনো কাজ করছে হয়তো বা ক্লান্ত হয়ে গেছে, তখন তো অনেক রাত, বিষয়টা এরকম না। উনি এটা নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করেন না, উনি ওনার মতো করে এগিয়ে যাচ্ছেন। তবে আর চোখে উনি তাকাচ্ছেন যে এটা আসলে কে এই সময়ে তাল গাছের এখানে বসে আছে। উনি দেখলেন যে এই যে আলফাজ আহমেদ ভাই যে এগিয়ে আসছেন, এই বিষয়টা মনে হলো ওই লোকটা টের পেয়েছে। আলফাজ ভাইয়ের আগমনটা যখন সে বুঝতে পেরেছে, আলফাজ ভাইয়ের কাছে মনে হলো যে ওই লোকটা ওই হেলান দেয়া থেকে বসলো, মানে বসা অবস্থায় তো হেলান দিয়েছিল তাল গাছের সাথে, এবার সে বসলো। বসার পর উঠে দাঁড়ানোর পর সে তাল গাছের গোড়া থেকে ওই কাঁচা রাস্তার মাঝখানে চলে আসলো, এসে ওনার দিকে আগানো শুরু করলো। তখন পর্যন্তও কিন্তু এই আলফাজ ভাই উনি কোনো প্যারানর্মাল কিছু চিন্তা করেন নাই। আর ওই জায়গাতে আসার কিছুক্ষণ আগেই ওনার কাজিনকে ফোন করেছিলেন যে কাজিন কত দূর আছে। উনি বুঝতে পারলেন যে এখনও প্রায় 1 কিলোমিটার দূরে আছে। তো উনি হেঁটে হেঁটে ওই ইউনিয়ন পরিষদ ভবনের ওইখানে যেতে যেতে কিন্তু তার কাজিন ওখানে চলে আসবে, এরকমই পরিকল্পনা ছিল। উনি তো হেঁটে যাচ্ছেন আস্তে আস্তে। হঠাৎ করে উনি দেখেন যে এই যেই মানুষের মতো অবয়বটা, এই অবয়বটা মনে হচ্ছে একটা বড় আকৃতির সাদা বিড়াল হয়ে গেছে, বিড়াল হয়ে তার দিকে হেঁটে আসছে। তখনও কিন্তু তাদের মাঝখানের যেই দূরত্ব, অর্থাৎ দুইজনের যে দূরত্ব, উনিও তো হেঁটে যাচ্ছেন, বিড়ালটাও তার দিকে এগিয়ে আসছে। দূরত্ব 50 হাতের মতো ছিল। উনি চিন্তা করেন যে কি ব্যাপার, এইটা বিড়াল হয়ে গেল, তাহলে কি উনি একটু আগে বিড়ালই দেখেছিলেন? তখনও পর্যন্ত কিন্তু ওনার ভিতরে ভয় কাজ করেনি। তবে একটা অদ্ভুত বিষয় উনি খেয়াল করেন, সেটা হলো যে ওনার শরীরটা কেমন যেন ভারী ভারী হয়ে গেছে। দুরু দুরু করে ওনার বুক মনে হচ্ছে কাঁপছে, কেমন একটা অস্বস্তি ভাব ওনার মধ্যে চলে আসে, যেটা একটু আগেও ছিল না। অথচ উনি কিন্তু ভয় পাচ্ছেন না। বিড়ালটা আস্তে আস্তে ওনার দিকে এগিয়ে আসছে, আর ওনার মোবাইলের যেই ফ্ল্যাশ লাইটের হালকা আলো, এই আলোটা যখন বিড়ালের চোখে পড়েছে, তখন বিড়ালের চোখ দুটো মনে হলো দপ করে জ্বলে উঠল। দুটো চোখই খুব অদ্ভুত রকমের সাদা, মনে হচ্ছে চোখ দিয়ে আলো ঠিকরে বের হচ্ছে। যদিও বা অন্ধকারে কুকুর, বিড়াল বা এই ধরনের প্রাণীর চোখে আলো পড়লে এমনটা মনে হওয়াটাই স্বাভাবিক, কিন্তু কোনো একটা অস্বাভাবিকতা ওই বিড়ালের চোখে ছিল। উনি
হঠাৎ করে আরও একটা বিষয় লক্ষ্য করলেন। উনি দেখলেন যে এই বিড়ালটা এখন মনে হলো একটা শেয়াল আকৃতির কোনো প্রাণীতে পরিণত হয়েছে, এটা আর বিড়াল নাই। তখন উনি ভয় পাওয়া শুরু করলেন যে আসলে একটু আগে কি আমি বিড়ালই দেখেছি। উনি চিন্তা করলেন যে না, এটা বিড়াল না, এটা হয়তো বা কুকুর বা শেয়াল টাইপেরই কিছু হবে, তা না হলে এত বড় জিনিস আমি দূর থেকে তো মানুষের মতো দেখছি, এটাই হবে, বিড়াল টিড়াল কিছু না। এরকম চিন্তা করতে করতে উনি কিন্তু সামনে হেঁটেই যাচ্ছেন, আর ওই জিনিসটা ওনার দিকে হেঁটে আসছে। হঠাৎ করে এইবার উনি যেটা দেখেন সেটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখেন শেয়ালের মতো এই প্রাণীটা, যেটা কিন্তু সাদা রঙের, এই জিনিসটা হঠাৎ করে 8 থেকে 10 বছর বয়সী একটা ছেলের আকার ধারণ করেছে। 8 থেকে 10 বছর বয়সী একটা ছেলে আমাদের দেশের প্রেক্ষাপটে কতটুকু উচ্চতা হয়, তার শারীরিক গড়ন কেমন থাকে, ঠিক এমন। এই জিনিসটা দেখার সাথে সাথে উনি ওখানে দাঁড়িয়ে যান। উনি চিন্তা করতে থাকেন, হায় হায়, এটা আমি কি দেখছি। উনি তখন ভাবলেন আসলেই মনে হয় শুরুতে মানুষই দেখেছিলাম, মাঝখানে বিড়াল বা শেয়াল, সাদা রঙের কি আবার শেয়াল হয় নাকি, মানুষই হবে। তবে এবার উনি লক্ষ্য করলেন যে ওই 8 থেকে 10 বছর বয়সী বাচ্চার চেহারার মধ্যে অদ্ভুত ধরনের এক বিষয় লক্ষ্য করা যাচ্ছে। উনি বেশিক্ষণ যে তার দিকে তাকিয়েছিলেন বিষয়টা এরকম না। হঠাৎ করেই আলফাজ ভাইয়ের মনে হলো যে এই বাচ্চাটা বেশ আক্রমণাত্মক। এরকম চিন্তা করতে করতেই উনি দেখেন যে এই বাচ্চাটা, 8 থেকে 10 বছর বয়সী বাচ্চাটা ওনার দিকে দৌড় দিয়েছে, মানে ওনাকে ধরার জন্য দৌড় দিয়েছে। অনেক সময় হয় না যে মানুষ খুব কাছাকাছি দাঁড়িয়ে থাকে, চুপচাপ দাঁড়িয়ে আছে, হঠাৎ করেই দৌড় শুরু করেছে তার দিকে, এরকম তো হয়। যখন এরকমটা হয়েছে উনি মারাত্মক চমকে উঠেছেন। উনি কি করেছেন, শরীরটাকে একটু বাঁকিয়ে নিয়ে সোজা দৌড় দিয়েছেন, মানে উনি যেদিকে যাবেন ওই দিকেই। উনি এত জোরে দৌড় দিয়েছেন পেছন দিকে তাকানোর আর কোনো সুযোগ পাইন না। উনি দৌড় দিয়েই কিছু ঘর বাড়ি ছিল ওই জায়গাতে চলে আসছেন। ওখানে এসেই লোকজনদেরকে ডাকাডাকি শুরু করেছেন। উনি ফোন করেছেন ওনার পরিচিত কয়েকজনকে, তারাও কাছাকাছি ছিল, তারা চলে আসছে। তো উনি যেভাবে ভয় পেয়েছেন, এমন ভয় পেলে শরীরের অবস্থা কেমন হতে পারে, মানুষ হাঁপিয়ে যায়, গলা শুকিয়ে যায়, ওনার প্রচণ্ড রকমের পানি পিপাসা লেগে যায়। উনি ওনার পরিচিতজনদেরকে বলেন যে একটু পানি খাবো, তখন পরিচিতজনরা পানি এনে দেয়। তারা জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে কি হয়েছে। উনি মূল বিষয়টা আসলে বলতে চাচ্ছিলেন না, বললে হাসাহাসি করবে এটা সেটা, উনি বলতে চাচ্ছিলেন না। এদিকে ওনার কাজিনও প্রায় কাছাকাছি চলে এসেছে। তখন ওনার কাছাকাছি যারা আসছিলেন আর কি, তাদেরকে নিয়েই কাজিনকে রিসিভ করার জন্য যান। কাজিনকে যখন রিসিভ করার জন্য যান তখন কাজিনও বলছে যে কী ব্যাপার, তোর চেহারা এরকম কেন, ভয় টয় পাইছিস নাকি, এরকম লাগছে। উনি তখন ওই অবস্থাতে কিছু বলেন না। তখন কাজিনকে সাথে নিয়ে এবং ওই যে সাথে যে লোকজন ছিল তাদেরকেও সাথে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন। তারাও এগিয়ে দিয়ে আসছে। যখন ওই তাল গাছের কাছে আসছেন তখন উনি বলেন যে ভাই একটু আগে তো এইখানে এই ঘটনা ঘটছে, এখন তো কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু আমি কিছুক্ষণ আগেই এরকম একটা ভয় পাইছি। এরপর তো উনি বাড়িতে চলে আসেন। তো বাড়িতে চলে আসার পর এই ধরনের ভয়ের ক্ষেত্রে দেখা যায় যে গরম পানিতে গোসল করে তারপর ঘরে ঢুকতে হয়। উনি বাড়িতে এসে এই বিষয়ে তেমন কোনো আলোচনা না করলেও এই যে ওনার কাজিন সহ আরও যারা ওনাকে এগিয়ে দিতে আসছিলেন, ওনার কাজিন তো রাতে বাড়িতেই ছিল, এই বিষয়টা কিন্তু তারা শেয়ার করেছে। সকালবেলা জানা গেল যে এই বিষয়টা সকলেই জানতে পেরেছেন। তবে ওনার উচিত ছিল ওই সময় গোসল করে ঘরে ঢোকা, এটাই পরিবারের সদস্যরা বলছিলেন। তবে আল্লাহর রহমতে ওনার বড় ধরনের কোনো সমস্যা হয়নি। প্রিয় লিসেনার্স, আপনারা একবার চিন্তা করুন যে রাতের আধারে আমরা কেউ একা একা হেঁটে যাচ্ছি গ্রামের কোনো মেঠো পথ ধরে, যে পথে সন্ধ্যার পর লোকজন চলাফেরা করে না বললেই চলে। রাতটা খুব বেশি গভীর না হলেও সন্ধ্যার পরেই কিন্তু এক ধরনের ভয়ঙ্কর রকমের নির্জনতা নেমে আসে সেখানে। সেখানে যদি রাস্তার পাশে তাল গাছ থাকে আর তাল গাছের পাশ দিয়ে যাওয়ার সময় এই ধরনের সাদা কোনো অবয়ব যদি মানুষ দেখে, তাহলে তার কেমন ধরনের অনুভূতি হতে পারে? এমনটাই হয়েছিল আলফাজ আহমেদ ভাইয়ের সাথে। ঘটনা এটাই ছিল, অল্প কয়েক মিনিটের ঘটনা। তবে এই কয়েক মিনিট যে ওনার উপর কী ধরনের প্রভাব বিস্তার করেছে, কেমনটা ভয় লাগিয়েছে, তা শুধু উনি বলতে পারবেন। আর এই ধরনের ঘটনা যাদের সাথে ঘটে তারাই বলতে পারবেন ভয়ের অনুভূতি আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে।
ঠিক তখনই যখন ঘরের মাঝখানে রাখা ওই লোহার 4 নম্বর ট্রলিটার দিকে আমার চোখ গেল, তো চোখ যেতেই আমার বুকের স্পন্দন 1 সেকেন্ডের জন্য থমকে গেল। ট্রলির ওপর সাদা চাদর দিয়ে ঢাকা যে লাশটা ছিল, সেটার হাত দুটো হুট করে চাদরের ভিতর থেকে বেরিয়ে এসে সোজা আকাশের দিকে খাড়া হয়ে গেল। আর তখনই মর্গ রুমের একমাত্র একজস্ট ফ্যানটা একটা বিকট শব্দ করে আপনা আপনি বন্ধ হয়ে গেল এবং সব লাইট নিভে গিয়ে পুরো ঘর ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। আমার 2 কাঁধের উপর এসে পড়ল দুটো হাড়ের কাঁপানো বরফ শীতল হাত। সে হাতের চামড়া একদম শক্ত, ফ্যাকাশে এবং বরফের মতো ঠান্ডা, আর নখগুলো তীরের মতো আমার গলার মাংসে গেঁথে যাচ্ছিল এবং একটা তীব্র পচা কেমিক্যালের গন্ধে আমার ফুসফুস অবশ করে দিচ্ছিল। তখনই আমার কানের একদম কাছে এসে একটা ভেজা গলায় কেউ ফিসফিসিয়ে বলল, লাশ গোছানোতে অনেক দেখলে সুমাইয়া, কিন্তু তুমি তো জানতে না আজ রাতে অ্যাক্সিডেন্ট কেসের যে মেয়েটা তার বডি এখানে আনা হয়েছে, তার একটা হাত কাটা ছিল। চল এবার তোমার ডান হাতটা কেটে আমাকে দিয়ে দাও। এই ঘটনা ঘটেছিল 2025 সালের অক্টোবর মাসের এক গুমট মঙ্গল। আমি ঢাকার একটি বড় সরকারি হাসপাতালের মর্গ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতাম। মর্গে নতুন আসা লাশগুলো হিসাব রাখা, সেগুলো ফ্রিজে তোলার আর ডাক্তারদের পোস্টমর্টমের সময় সাহায্য করা ছিল আমার মূলত কাজ। সেদিন ছিল ঠিক একটা অমাবস্যার রাত। তখন ঘড়িতে প্রায় 2:35 মর্গ বিল্ডিংটা মেইন হাসপাতাল থেকে বেশ কিছুটা দূরে, একটা বড় কদম গাছের পিছনে। মাঝ রাতের পর ওই চত্বরটা একদম জনমানবিহীন থমথমে হয়ে যেত। বাহিরে একটা মৃদু কুয়াশার মতো ধোঁয়া ভাসছিল আর চারপাশটা ছিল একদম নিঝুম। আমি তখন মর্গ রুমের ভিতরের ছোট কাঠের টেবিলে সেখানে বসে রাতের ডায়েরি মেনটেন করছিলাম। কিছুক্ষণ আগেই হাইওয়ে একটা অ্যাক্সিডেন্টে একজন তরুণী মেয়ের ডেড বডি 4 নম্বর ট্রলিতে এনে রাখা হয়েছিল, যেটার পোস্টমর্টেম হবে পরের দিন সকালে। হুট করেই মর্গের ভিতরের তাপমাত্রা এক পলকের মধ্যেই মাইনাসে নেমে গেল। এসি বন্ধ থাকা সত্ত্বেও ভেতরে এই ঠান্ডাটা ছিল একদম অন্যরকম, ঠিক যেন কোনো বরফ ঘরের মতো বসে আছি। আমার মুখ দিয়ে ঠান্ডা ধোঁয়াও বের হচ্ছিল, আমার হাতের আঙ্গুলগুলো অবশ হয়ে আসছিল। একই সাথে কোথা থেকে যেন একটা তীব্র ফরমালিন স্পিরিট আর পুরনো পচা রক্তের গন্ধ ছড়াতে শুরু করলো। আমি একটু বিরক্ত হয়ে কলমটা টেবিলে রাখলাম। ভাবলাম চারপাশের কুয়াশার কারণে হয়তো ঠান্ডাটা বেশি লাগছে। কিন্তু টেবিল থেকে ওঠার সাথে সাথেই আমার কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো। আমার মনে হলো আমার পিছনে কে একজন দাঁড়িয়ে আছে এবং সে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব ভারী আর ভেজা ফুসফুসের শাঁসালো নিঃশ্বাস ফেলছে। আমিও ঝট করে পিছনে ফিরলাম, কিন্তু ঘরের ভারী লোহার দরজাটা ভেতর থেকে লক করা ছিল। সেখানে আমি ছাড়া কেউ নেই। নিজেকে সান্ত্বনা দিলাম যে হয়তো একটানা কাজ করার ফলে আমার হ্যালুসিনেশন হচ্ছে। আমি আবার ঘরের মাঝখানে থাকা 4 নম্বর ট্রলিটার দিকে তাকালাম, আর ঠিক তখনই আমার চোখের সামনে ভেসে উঠল এক হাড়হিম করা দৃশ্য, যা আমি একদম গল্পের শুরুতেই বলেছিলাম। চাদর ভেদ করে মরা হাত দুটো সোজা আকাশের দিকে খাড়া হয়ে গেল, আর সাথে সাথেই মর্গ রুমের লাইটটা নিভে গিয়ে পুরো ঘর অন্ধকার হয়ে গেল।
আমার কাঁধের ওপর চেপে বসলো সেই ফরমালিনের গন্ধে ভরা বরফ শীতল দুটো হাত। অন্ধকারের মধ্যে আমার কানের কাছে সেই চিরা গলাটা আবারও ফিসফিসিয়ে উঠল, চল এবার তোমার ডান হাতটা কেটে আমাকে দিয়ে দাও। ভয়ে আমার মুখ দিয়ে কোনো চিৎকার বের হচ্ছিল না। আমার মনে হচ্ছিল অদৃশ্য কোনো এক শক্তি আমার বুকটা চেপে ধরেছে। আমার দমও আটকে আসছিল। ওনার লম্বা শক্ত নখগুলো আমার গলার চামড়া ভেদ করে ভেতরে ঢুকে পড়ছিল। আমি বুঝতে পারছিলাম আর কয়েক সেকেন্ড এভাবে থাকলে আমার দম ফুরে যাবে এবং আমি এই মর্গেই লাশ হয়ে পড়ে থাকব। তো ডেটসের ঠিক আগে মুহূর্তে আমি আমার সমস্ত মানসিক শক্তি এক করে চোখ বন্ধ করে মনে মনে জোর গলায় বলতে লাগলাম, আল্লাহু আকবার। এবং আল্লাহর নামটা মনে মনে শেষ করার সঙ্গে সঙ্গেই পিছনের সেই বরফ শীতল হাতের খামচা ধরেটা বাঁধনটা এক টানায় ছটকা হয়ে গেল। একটা তীক্ষ্ণ অমানসিক কান ফাটানো চিৎকার করে পুরো মর্গের স্টিলের টেবিলগুলো যেন কেঁপে উঠল। আর এক সেকেন্ডের মধ্যে ঘরের লাইট আবার স্বাভাবিকভাবেই জ্বলে উঠল। আমিও ছিটকে মেঝেতে পড়ে গেলাম। তাকিয়ে দেখলাম 4 নম্বর টলের ওপর থাকা সেই মেয়ে লাশের দুটো হাত আবার আগের মতোই চাদরের নিচে সোজা হয়ে শুয়ে আছে, কিন্তু ওনার চাদরের ডান পাশটা কুচকুচে কালো রঙের রক্ত সম্পূর্ণ ভেজে দিয়েছে। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে ওভাবেই মর্গ খোলা রেখে দৌড়ে বাইরে গিয়ে মেন গেটের দিকে ছুটে আসি। সকাল হওয়া পর্যন্ত ওখানেই বসে কাঁপছিলাম। পরদিন সকালে যখন সিনিয়র ডাক্তার এসে সিসিটিভি ফুটেজ চেক করেন, তারা ফ্যাকাশা হয়ে যান। ফুটেজে দেখা যায় রাত 2:35 4 নম্বর ট্রলির চাদরটা নিজে নিজেই শূন্যে ভেসে উঠছিল এবং আমি মেঝেতে পড়ে ছটফট করছিলাম, কিন্তু আমার পেছনে কোনো মানুষ বা অবয়ব ক্যামেরায় ধরা পড়েনি। পরে জানা যায় যে একটা মেয়ে 1 বছর আগে এই অক্টোবর মাসেই চোরদের কবলে পড়ে ডান হাত হারিয়ে মারা গিয়েছিল, যার লাশটাও এই মর্গে আনা হয়েছিল। আজ ওনার সেই নির্মম মৃত্যুর ঠিক 1 বছর পূর্ণ হলো। আমারও 1 বছর হয়ে গেছে আমি ওই মর্গের চাকরি চিরতরে ছেড়ে দিয়েছি, কিন্তু আজও গভীর রাতে যখন আমি কোনো ঠান্ডা স্টিলের ট্রলি বা সাদা চাদর দেখি, আমার বুকটা কেঁপে ওঠে। মনে হয় এই বুঝি অন্ধকার থেকে সেই ফরমালিনের গন্ধমাখা হাত দুটো আবারও আমার গলার দিকে গিয়ে আসবে এবং আমাকে বলবে, চল সোমাইয়া, তোকে আমরা এবার নিতে আসছি। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোন এপিসোডে। আজকের মতো আল্লাহ হাফিজ। যিনি ঘটনাটা পাঠিয়েছেন তার নাম হচ্ছে রায়হান ভাই এবং ঘটনা 1990 সালের। আজ থেকে প্রায় হিসাব করে 33 বছর আগের ঘটনা। 1990 নাম শুনলে মনে হয় তো কয়দিন আগের, না 1990 33 বছর আগের ঘটনা। যদি 33 বছর আগের ঘটনা হয় তাহলে যারা যে সময় ঘটনা সেই সময়কার মানুষগুলো তাদের বয়সগুলা একটু ইয়াং এজ ছিল। যিনি ঘটনা পাঠিয়েছেন রায়হান সাহেব, তখন তার বয়স ছিল মাত্র 26 বছর। তিনি বলেছেন সেদিন রাতের বেলাটা ছিল শুক্রবার। শুক্রবার বলতে মিড অফ মনসুন, মানে তখন বৃষ্টির সময়। 90 সালে ওই সময় নাকি বেশ ভালোই বন্যা হয়েছিল সেবার। এবং তাদের বাসা ছিল টঙ্গীতে, নতুন নতুন এলাকা টঙ্গী হয়েছে। ওই সময় বেশ পানি উঠতো। এখন তো টঙ্গী অনেকটা স্ট্যাবলিশড, তখন উত্তরাও তখন অতটা স্ট্যাবলিশড ছিল না। টঙ্গী তখন তারা নতুন নতুন বাড়ি করেছে টঙ্গীতে তাদের জায়গা ছিল। আসলে তাদের 2টা জায়গা ছিল, একটা ছিল হচ্ছে সাভারে আর একটা ছিল টঙ্গীতে। সাভারের জায়গাটা বিক্রি করে তখন টঙ্গীতে অনেকটা নিচু একটা এলাকায় তারা বাড়ি করে। আস্তে আস্তে অনেক উঁচু হয়ে গেছে এখন সেই এলাকা। তো নিচু এলাকাতে মাটি টাটি ভরাট করে, যেই লেভেলে মাটি ভরাট করেছে এখন সেই লেভেলে রাস্তা তখন মানে এমন অবস্থা যে বাড়ি অনেক উঁচু, রাস্তা অনেক নিচে, এরকম দেখা যেত আর কি।
তো তারা যে বাড়িটা করে বেশ টাকা পয়সা খরচ করে তার বাবা টাকা পয়সা পৈতৃক সম্পত্তি ছিল, আর এমনিতেও তার বাবা ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসারও ছিল। তো টঙ্গীতে তারা বাড়ি করে তাদের বাবার রিটায়ারমেন্টের পর। তার বাবা একটু আর্লি রিটায়ারমেন্ট হয়, এরশাদের আমলে তার বাবা রিটায়ারমেন্ট হয়ে যায়। যখন এরশাদ সরকার ছিল তখন তার বাবার ফোর্স রিটায়ারমেন্ট হয়। তো যাই হোক, তখন 90 সালের দিকে তারা একটা বাসা বানায় টঙ্গীতে। আসলে তাদের বাসা নেওয়ার কথা ছিল মিরপুরে, কিন্তু তাদের কোনোভাবে মিরপুরের বাসাটা তাদের এক আত্মীয় মেরে দেয়। বলতে গেলে তাকে টাকা দেওয়া হয়েছিল সরকারি চাকরি অবস্থায়, তাকে টাকা দেওয়া হয়েছিল অনেক টাকা পয়সা জমিয়ে, একটা গ্রামের জমি বিক্রি করে এসে সেই টাকাটা দেওয়া হওয়ার কারণে, কিন্তু মিরপুরে যে জমিটা তিনি কিনেছিলেন সেটা তার নিজের নামে করে ফেলেছিলেন। সেই জন্য তার ওই আত্মীয়র সাথে তাদের একটা সম্পর্কে ছিন্ন হয়ে যায়। সেই আত্মীয় তাদের ব্যাপারে কিছুই জানতো না। তো তারা রাগের ক্ষোভে তার বাবা আসলে এই টঙ্গীতে এসে বাসা বানায়। তো তাদের বাড়ির বর্ণনাটা একটু দেই। তাদের বাড়িটা তখন রিসেন্টলি ডেভেলপ 2 তলা বাড়ি, তারা 4টা ফ্ল্যাট করে। তো বাড়ির চারিপাশে তার বাবা রয়্যাল গাছ লাগিয়েছিল, নারিকেল গাছ লাগিয়েছিল। তো বাড়িটা করে কিন্তু তারা আসলে 1985-86-এর দিকে, অনেক আগে। আশপাশে তখন গ্রাম মানে ওই সময় এত ডেভেলপড ছিল না, টঙ্গী এলাকাটা এত ডেভেলপড ছিল না। তো তাদের বাসায় এখানে ইলেকট্রিসিটির লাইন গেছে, কিন্তু অনেক দূরে দূরে ঘর বাড়ি বিল্ডিং টিল্ডিং এত ছিল না। তারা নতুনই বিল্ডিং করে, অনেকটা সুন্দর করে বিল্ডিংটা করে, প্লাস্টার টাস্টার করে রং টং করে। 1984-85-এর দিকে তারা বাড়িটার কাজ শেষ করে আর কি। তো তারা ওখানে থাকতো। তার বাবা পরে ফোর্স রিটায়ারমেন্টে চলে যায় এবং তারা ওখানে থাকতে শুরু করে। তার বাবা এখানে তাদের বাড়ির সামনে কিছু জায়গা ছিল, ওখানে কিছু সবজি টবজি করতো। বাড়ির পিছন দিক দিয়ে তাদের সেফটি ট্যাঙ্ক ছিল, সেপটিক ট্যাঙ্ক ছিল। ময়লা টলা সব দিক দিয়ে যেত। এবং তখন পৌরসভা এতটা ডেভেলপ ছিল না, মানে এতটা ভালো ড্রেনেজ ব্যবস্থা ছিল না। তো সেখানে তাদের বাসার সামনে রয়্যাল গাছ, নারিকেল গাছ লাগায়। কয়েক বছরের মধ্যে সেগুলি বড় হয়ে যায়। আসলে জায়গাটা আগে কেনা ছিল, পরে ওখানে গাছগুলো বড় হয়ে যায়। তো তারা বাড়ি টাড়ি করে ওই জায়গায়। তো 4টা ফ্ল্যাট, দুপুরে 2টা ফ্ল্যাট নিয়ে তারা থাকতো, তার বাবা মা থাকতো। নিচের 2টা ফ্ল্যাটে থাকতো হচ্ছে 2টা একটা ভাড়াটিয়া, আর আরেকটার মধ্যে আরেকটা খালি ছিল, একটা দোকানের গোডাউন হিসাবে সেটা ব্যবহৃত হতো আর কি। ভাড়া থাকতো, ভাড়া খুব অল্প টাকা আসতো। উপরে থাকতো তারা সবাই মিলে, অনেকগুলো রুম ছিল, 4টা-5টা বেডরুমের মতো ছিল। তো ওই দিন শুক্রবার ছিল, সম্ভবত অগাস্ট-সেপ্টেম্বরের দিকে শুক্রবার ছিল। রাতের বেলা হঠাৎ করে তার ভাই চিৎকার দিয়ে উঠলো, বললো যে রিফাত, এই রিফাত কই যাস তুই? তার বাবা সবাই ঘুম থেকে ওঠে। রাতে 2টার দিকে তার ছোট ভাই, তখন রবিন, সে মাত্র ইউনিভার্সিটি কলেজ শেষ করছে বা কলেজ শেষের দিকে আর কি। তো এই রিফাত কই যাস তুই? সে তার ছোট ভাইটা হাঁটতে হাঁটতে উপর উঠে যাচ্ছে। রিফাত কই যাচ্ছিস তুই? তো সবাই ওর পেছনে পেছনে ছাদের উপর ওঠে। তাতে ছাদের উপর আবার রেলিং ছিল না, হাঁটুর থেকে কম সাইজ, ছোট রেলিং ছিল, হাঁটুরও কম। তো তার ভাইকে জিজ্ঞেস করে, রবিন তোর কি হয়েছে? বলছে যে ভাইয়া আমি না ঘুমায় থাকা অবস্থায় হঠাৎ করে আমার পায়ের আঙ্গুল ধরে কে জানি ফুটিয়ে দিচ্ছে। তো রিফাত যেভাবে আমার পায়ের আঙ্গুলগুলো ফুটাই দিত, সেভাবে পায়ের আঙ্গুলকে জানি ফুটাই দিচ্ছে। আমি চোখ খুলে দেখি রিফাতকে দেখলাম। রিফাত আমাকে বললো, আয় ভাইয়া তুই আসবি আমার সাথে, রবিন আসবি আমার সাথে। আমি দেখি রিফাত আমাকে ডাকতেছে। আমি উপরে উঠলাম, উঠে দেখলাম যে রিফাত নাই। তো বাসার সবাই এখানে জড়ো। রিফাত হচ্ছে তাদের বোন। তারা সবাই রিফাতের কথা বলতেছে, বলছে কোথায়? আমরা তো রিফাতকে দেখলাম না। কি বলিস আবল তাবল? তুই পানি খা। তো মুখে পানি দেয়, তারপরে ডাল ঘুটনির মধ্যে একটু লবণ চাটিয়ে দেওয়া হয়। কিন্তু তারপরেও ওর মনের মধ্যে জিনিসটা থেকে যায়। এর 1 সপ্তাহ পর হঠাৎ করে রাতের বেলা চিৎকার, রুমে সবাই আসে। কি হয়েছে রবিন, তোর কি হয়েছে? বলছে যে আব্বা আমি দেখি রিফাত আমার খাটে এসে বসলো, আমাকে বললো ভাইয়া তোর সাথে আমার কিছু কথা আছে। ও আমার থেকে বয়সে বড়, তারপরেও আমাকে সবসময় ভাইয়া বলতো, ভাইয়া তোর সাথে আমার কিছু কথা আছে। আমিও রিফাতকে বললাম হ্যাঁ কি? এটা বলতে বলতে রিফাত আমার সামনে থেকে চলে গেল। এরপর আর আমি ওকে পাইলাম না। বলছে তুই ভুল দেখছিস, তুই তো রিফাতকে নিয়ে বেশি চিন্তা করছিস, সেজন্য রিফাত তোর কাছে আসছে।
এর মধ্যে 1-2 মাস চলে গেল। রবিন এইচএসসি পরীক্ষা দিল পরের বছর, পরের বছর 1991-এ এইচএসসি পরীক্ষা দিল। পরীক্ষা দিয়ে পরীক্ষা শেষ করে ও হয়তো ফ্রেন্ডের বাসায় গেছে। ওকে ওর ফ্রেন্ডরা পুরা বাসায় সবাই খেতে বসেছে আসলে সেদিন। তো ওর ফ্রেন্ডরা ওই দিন ওকে হঠাৎ করে বাসায় নক করলো, দরজা খোলা হলো, দেখলাম ওদের ফ্রেন্ডরা ওকে একদম অজ্ঞান অবস্থায় নিয়ে আসছে বাসায়। নিয়ে এসে ড্রয়িং রুমের মধ্যে ফ্লোরিং আমাদের কার্পেট ছিল, ড্রয়িং রুমের মধ্যে কার্পেটের উপর শোয়ানো হলো ওকে। অনেকক্ষণ পর জ্ঞান ফিরল। বিকালের দিকে ওর ফ্রেন্ডরাও বাসায় ছিল। তোকে জিজ্ঞেস করা হলো কী সমস্যা। বলে যে ফ্রেন্ডের বাসার সামনে পুকুর ছিল, সেই পুকুরের পাড়ে বসে বসে মানে চুপচাপ বসেছিল। ওর ভালো লাগতেছিল না ফ্রেন্ডের সাথে কথা বলতে, ও একা এসে চুপ করে বসেছিল। বাকি ফ্রেন্ডরা বাড়ির ওই দিকটায় মানে মজা করছিল আর কি। ওরা বাড়ির থেকে খুব বেশি দূরে না, হয়তো 5-6 কিলোমিটার দূরে আর কি। বাইক আছে, বাইকে হোন্ডাতে যাতায়াত করতো। তখন নতুন নতুন ওই ইয়ামাহার হোন্ডাগুলো খুব বেশি চলতো। তো ওর বাসায় এমনি তো মন টিকতেছিল না, কারণ ওর বাবার কাছে ওই ইয়ামাহা একটা বাইক চেয়েছিল, কিন্তু বাবা বলছে যে এখনই না, আর একটু পরে ইউনিভার্সিটিতে যাও, তারপরে আমি তোমাকে বাইক কিনে দিব। পরিবার হচ্ছে, ফ্যামিলি হচ্ছে শিক্ষিত পরিবার এটা। তো যাই হোক, ও চুপ করে বসেছিল। হঠাৎ করে ওর পিছন থেকে মাথার চুল ধরে হালকা করে টান দিল একটা মেয়ে। ও ঘুরিয়ে দেখলো যে ওর বোন রিফাত। এই রিফাত, তুই কি শুরু করছিস আমার সাথে? বলতো, তুই আমার কাছে আসতেছিস আবার দূরে চলে যাচ্ছিস, কারণ কি? রিফাত বললো যে তুই কয়েকদিন পরে বুঝবি। এটা বলে রিফাত হাঁটা দিল, আর এটার পরে ও অজ্ঞান হয়ে গেল। তো বাসা সবাইকে বললো, হুজুর নিয়ে আসা হলো বাসার মধ্যে। হুজুর আসার পর বললো যে রিফাত কে, রিফাতটা কোথার থেকে আসছে? তোর বাবা বলে যে রিফাত আমার মেয়ে। আসলে ও কিভাবে কি হয়েছে আমরা আপনাকে বলবো পরে, আগে আপনি আমার ছেলের অবস্থা দেখেন। বলে যে আপনার ছেলে হয়তো বা রিফাতকে দেখতে পাচ্ছে। তো রিফাত থেকে তখন ওর বাবার নাম ছিল হচ্ছে হজরত আলী। বলে যে মোহাম্মদ হজরত আলী ছিল নাম। যে রিফাত আমার মেয়ে, ও রবিনের ইমিডিয়েট বড় বোন আর কি। ও 1989 সালে ও হারিয়ে যায়। 1989 শেষের দিকে, 90 শুরুতে ও বাসা থেকে আমরা ওকে পাই নাই। ওকে কোচিংয়ে ছিল, কোচিং থেকে ওর ইউনিভার্সিটির কোচিংয়ের জন্য গেছিল। ওখান থেকে ও ইউনিভার্সিটির কোচিং বলতে প্রাইভেট স্যারের কাছে গেছিল। তো ওইখান থেকে আমরা আর কোনো খোঁজ পাই নাই। ইউনিভার্সিটিতে পড়তো, ও হোস্টেলে থাকতো। ওই হোস্টেল থেকে স্যারের বাসায় গেছে। এরপর থেকে আমরা আর কোনো খোঁজ খবর হদিশ পাই নাই। ওই দিন ওর বাসায় আসার কথা ছিল আমাদের বাসায়, কিন্তু ও আর বাসায় আসে নাই। আমরা অনেক যোগাযোগ করার চেষ্টা করি, হোস্টেল সুপারের কাছে যাই। হোস্টেল সুপার বলে যে হোস্টেল থেকে তো বের হয়ে গেছে, এরপরে তো আমরা জানি না, বলতে পারি না। আমরা অনেক খোঁজাখুঁজি করি ঢাকায়। আমরা চিন্তা করি যে হয়তো বা ও আছে, হয়তো একটা সময় আমাদের সামনে আসবে, হয়তো কোনো ছেলে পছন্দ হয়েছে, চলে গেছে। তো হুজুর বলে যে কোনো ছেলে পছন্দ হয়েছে, চলে গেছে, আপনাদের বললো না? আপনারা কি ওকে কোনোভাবে মেন্টাল প্রেশার দিয়েছিলেন বা কিছু? তো হুজুরকে ওর বাবা বললো যে আপনি আমাদেরকে ওকে নিয়ে এত কথা জিজ্ঞেস না করলেই ভালো। তো আপনি আমার রবিনের কি অবস্থা সেটা বলেন। আমার 3 ছেলের মধ্যে রবিন হচ্ছে সবচেয়ে মেধাবী ছেলে, ওর কি হয়েছে আমাকে বলেন, ও তো এরকম করার কথা না। বলে যে না, আসলে রবিন, জানি না রবিন কি বলছে, রবিন হয়তো কিছু দেখতে পাচ্ছে যেটা আমরা সবাই বা আপনারা দেখতে পাচ্ছেন না, রবিনের যত্ন নিন। তো এরকমভাবে কয়েকদিন চলে গেল। হুজুর একটা গোলাপ জল দিয়ে গেছে রবিনকে, সেটা রবিনের রুমে ছিটাতে বলেছে। আর কিছু গোলাপ ফুল ছিল, সেগুলি রবিনকে, সেই গোলাপ ফুলটা একটা পানির সাথে মেশানো ছিল গ্লাসের মধ্যে, সেটা দিয়ে রবিনকে সেদিন গোসল করানো হয়। গোসল করানোর পর থেকেই রবিন রাতের বেলা এরকম কিছুর একটা গন্ধ পাওয়া শুরু করলো। গন্ধটা এমন যে ওকে পাশ দিয়ে কেউ হেঁটে গেলে কেমন একটা ঘামের দুর্গন্ধ আসে, মোজা খোলার গন্ধ আসে, রবিন সেইটা পাওয়া শুরু করলো। হঠাৎ করে রবিনের মধ্যে আচরণগত প্রবলেম দেখা দেওয়া শুরু হলো। রবিন কারোর সাথে কথা বলছে না, মানে বাসায় বসে কারোর সামনে খেতে বসছে না। ওর রুমে খাওয়া দিয়ে আসতে হতো, সে রুমে চুপ করে মাটিতে বসে খেত। বসা অবস্থায় সে কাউকে খাইয়ে দিত, যখন সে কাউকে খাইয়ে দিত সেই লোকমাটা মাটিতে পড়ে যেত, সেটা ও খেত না। ও কি দেখছে চোখে এইটা সবাই বুঝতে পারতো না। তো
তো একদিন এরকম হঠাৎ করেই তিনি বাসায় ছিলেন, মানে তিনি হঠাৎ করেই রবিনকে ডাকে, মানে হজরত আলী সাহেব। এবং নীলুফার ইয়াসমিন, ওনার মার নাম, মানে রায়হান ভাইয়ের মায়ের নাম ছিল নীলুফার ইয়াসমিন, তার বাবা মাকে দুজনে মিলে রবিনকে বলে যে রবিন তুই কি দেখিস বলতো বাবা। রবিন কিছু বলে না, হঠাৎ করেই বলে যে বাবা আমার আপাটা মনে হয় ভালো নাই, আমার আপাটা মনে হয় কষ্টে আছে, কোথায় আছে জানি না কিন্তু মনে হয় কষ্টে আছে। আমরা কি একবার হইলেও আমাদের আপাটা একটু খুঁজে দেখতে পারি? এখন তো অনেক টেকনোলজিক্যাল আপগ্রেডেশন হয়েছে, আমরা পুলিশকে জানাই, তারা কিন্তু এতদিন পুলিশকে জানায়নি, কোনো কিচ্ছু না। আত্মীয়স্বজনরা জানতো, অনেকেই অনেক কথা বলেছে যে পুলিশকে জানায় রাখেন। তো পুলিশ ভিন্ন আচরণ দেখাতে পারে, ভিন্ন কিছু বলতে পারে, এটার কারণে হয়তো কেসটা অন্যদিকে লিড করতে পারে। এই জন্য আসলে হজরত আলী সাহেব কিছু বলেন নাই পুলিশকে। হজরত আলী সাহেব এবং তার পরিবার সবাই ধরে নিয়েছিল যে রিফাত হয়তো বা কোনো ছেলের সাথে চলে গেছে। এটাই হওয়ার সম্ভাবনা বেশি, কারণ একটা জিনিস বলা দরকার, রিফাত একটা ছেলেকে পছন্দ করত, তাদের এলাকার একটা ছেলেকে, এবং সেই ছেলেটাকে রিফাত ওর নাম ছিল রিফাত আরা। তো রিফাত বলেছিল যে আমি ছেলেটাকে পছন্দ করি। যে ছেলেটা ওর থেকে 1 বছরের ছোট ছিল, পারিবারিকভাবেও ছেলেটা মেনে নিচ্ছিল না। তো ভাইয়েরা অনেক আদর করতো বোনকে, বলতো যে বাবা তুমি রাজি হয়ে যাও। রাশেদ ছিল তাদের বড় ভাই, তাদের বড় ভাইয়ের সাথে এই বাবার এই রিফাতের মনোমালিন্য হওয়ার কারণে রাশেদ সাহেব পরে তার স্ত্রী এবং বাচ্চা নিয়ে আলাদা হয়ে গেছিল। তারা টঙ্গীতেই থাকতো কিন্তু অন্য জায়গায় থাকতো, অনেক দূরে থাকতো। তো রায়হান ভাই বলেছে যে রিফাতকে আমরা অনেক আদর করি, আমি বাবাকে বোঝানোর চেষ্টা করি। রবিন এত কিছু বোঝে না, আমি বোঝানোর চেষ্টা করি যে যদি পছন্দ করে আমরা ফিউচারে দেখতে পারি। তো ছেলেটার মা এবং ছেলেটার বাবা দুজনেই খুব স্ট্যান্ডার্ড মিলিত না, অনেক শিক্ষিত পরিবারের ছেলে ছিল না বিধায় হজরত আলী সাহেব আসলে খুব বড় একটা ভেটো দিয়েছিল। এটা নিয়ে রিফাতের সাথে হজরত আলী সাহেবের অনেক দিন যাবৎ কথাবার্তা হয়নি ঠিক মতো। জিজ্ঞেস করতো তুমি ঠিক মতো খেয়েছো কিনা, পড়াশোনা কেমন চলছে, রিফাত কোনোদিন উত্তর দিত না। এইটা নিয়ে একটা কোল্ড ওয়ার চলছিল পরিবারের মধ্যে। তো এরকম হঠাৎ করে ঈদে আসার কথা ছিল, ঈদে তখন আর আসতে পারেনি। ঈদটা ছিল তখন সম্ভবত জানুয়ারির দিকে, রোজার ঈদ ছিল, জানুয়ারি অথবা ফেব্রুয়ারির দিকে ছিল, ওই সময় আসার কথা ছিল, পরে আর আসলো না। তো ওরা ধরে নিয়েছিল যে সেই ছেলের সাথেই চলে গেছে। এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ কয়েকদিন আগেও নাকি তাদের এলাকার এক ভাই সেই ছেলের সাথে রিফাত আরাকে পেয়েছিল, দেখেছিল রিক্সা দিয়ে যেতে। তো এটাতে ধরে নিয়েছে যে হয়তো আর আমাদের কাছে আসবে না, হয়তো চলে গেছে। তো পরিবারের সবাই রাগান্বিত হয়ে আসলে রিফাতের ব্যাপারটা 3-4 মাস পর ধামাচাপাই দিয়ে দেয় যে ওকে আর আসবে না আমাদের এখানে, ও পালিয়েছে। তো পালিয়ে গেলে যেটা হয়, পরিবারকে অনেক কিছু সহ্য করার লাগে, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার লাগে। কেউ সামনে এসে আপনাকে অপমান করবে না, তো সামাজিকভাবে ওই একজনকে বলা বলি করা, পিছনে গীবত চলছে, খারাপভাবে দেখছে, রিফাত অন্য জায়গায় চলে গেছে, বিয়ে করে পালিয়ে গেছে। এই বাসায় দেখা যেত রাশেদ ভাই যখন বিয়ে করে তখন এটা নিয়ে একটা ঝামেলা হয়েছে, তখন তার নতুন বিয়ে হয়েছে, পরে তো বাচ্চা হলো, নতুন বাচ্চা নিয়ে পরে সে বাসাটা ছেড়ে চলে যায়। তো রবিন প্রতিদিন রাতের বেলায় বারান্দায় বসে বসে রিফাতের সাথে কথা বলে। এইটা ওর মা মানে নীলুফার ইয়াসমিন তিনি লক্ষ্য করে যে রবিন নাকি একদিন বলছে যে আপা তুই যে আমাদের ছেড়ে চলে গেলি, তুই আসিস না কেন? ও কথা বলছে কারোর সাথে, কিন্তু কোনো উত্তর ওই পাশ থেকে কেউ দিচ্ছে বা কিছু, এরকম কিছু বোঝা যাচ্ছে না। একদিন হঠাৎ করে রাতের বেলা খুবই চিৎকার চেঁচামেচি, ও রবিন বলছে যে আমার বাথরুমে রিফাত পড়ে আছে, আমার বাথরুমে রিফাত পড়ে আছে, ওর হাত পা কাটা, আমার বাথরুমে রিফাত পড়ে আছে। সবাই বাথরুম খুলে দেখে কই কিছু নাই। তো বলে যে না, আমি খাটের মধ্যে বসে বই পড়ছিলাম, হঠাৎ করেই দেখলাম যে রিফাত বাথরুম থেকে বলছে আমাকে বাঁচা রবিন, আমাকে বাঁচা। বাথরুম খুলে দেখি রিফাত পড়ে আছে, রিফাতের কবজি কাটা, রিফাতের হাত কাটা, রিফাত পড়ে আছে বাথরুমের মধ্যে। এবং লো প্যান কমোড ছিল, সেই কমোডের মধ্যে নাকি রিফাতের মাথা ছিল। তো ও খুব চিৎকার চেঁচামেচি করে পরে অজ্ঞান হয়ে যায়। পরে তো ডাক্তার নিয়ে আসা হলো ফার্মেসি থেকে, ডাক্তার নিয়ে আসার পরেও কোনোভাবে জ্ঞান ফিরছে না। হাসপাতালে নেওয়া হলো রবিনকে। হাসপাতালে নেওয়ার পর রবিন হাসপাতালে ছিল প্রায় 7 দিনের মতো। পরে হাসপাতাল থেকে আবার ঢাকা থেকে ব্যাক করে টঙ্গী নিয়ে যাওয়া হয়।
রিফাতের কারণে হয়তোবা রবিন ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছে। রবিন পড়াশোনা করতো না, যেই জিনিসটা সবচেয়ে ভয় ছিল, যে অনেক অত্যন্ত মেধাবী ছিল, পড়াশোনা করতো না। এইচএসসির পর ইউনিভার্সিটির জন্য কোনো প্রিপারেশন নিল না। 2 বছরের 1-1.5 বছরের গ্যাপ হয়ে গেল। এর মধ্যে রিফাতের নিখোঁজের প্রায় 1.5 বছরের উপরে চলে গেছে। 1.5 বছর 2 বছরের কাছে 2 বছর উপরে চলে গেছে, কিন্তু রিফাতের আর পরে কোনো খোঁজ খবর আসেনি। তো তাদের সবসময় তাদের মনের মধ্যে একটা চিন্তা থাকতো যে রিফাত একদিন না একদিন তাদের কাছে আসবে, তার ভুল স্বীকার করে তাদের কাছে আসবে। তো এদিক থেকে রবিন ধীরে ধীরে মানে একদম নাগালের বাইরে চলে যাচ্ছে। রবিনের ঘরের মধ্যে কয়েকদিন গাঁজা পাওয়া গেল। সে ড্রাগস নেওয়া শুরু করলো। রবিনকে আর ফেরানোর ট্রাই করছে, কিন্তু রবিনকে ফেরানোর অবস্থায় নাই। এমনকি রবিন ওই ইনজেকশন নেওয়া, প্যাথেড্রিন নেওয়া শুরু করলো। প্যাথেড্রিনের প্রচণ্ড চল ছিল, প্যাথেড্রিন নেওয়া শুরু করলো। মাথা সারাদিন বলতো যে আমার এসব জিনিস ভাল লাগে না, আমি সারাক্ষণই রিফাত আপুকে দেখি, আমার আর কিচ্ছু ভাল লাগে না, আমি প্যাথেড্রিন নেই, আমি আরামে থাকি। তো তারা সেই ইনজেকশন নিত, ড্রাগস নিত সারাদিন। বাসার মধ্যে দেখা যেত, বাসার বাইরে গেলে ড্রাগস নিয়ে বাসায় ফিরতো, রুমের দরজা যে বন্ধ করতো, এরপরে ওকে আর পাওয়া যেত না, রবিনকে আর খুঁজে পাওয়া যেত না। ও কমপ্লিটলি ড্রাগ অ্যাডিক্ট হয়ে গেল। 1991 সালের সেপ্টেম্বর অক্টোবরের দিকে রবিনকে রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠানো। একটাই রিহ্যাবিলিটেশন সেন্টার ছিল, সেটা একটা বাসার মধ্যে ছিল। সেটাও খুব বেশি মানুষজন জানতো না, যারা ড্রাগস নিত তাদেরকে নিয়ে ডিল করতো। সেইখানে এমনও আছে যে কিছু তখন তৎকালীন আমলে টিভিতে কাজ করতো বা রেডিওতে কাজ করতো, এরকম লোকজন গেছিল। যাই হোক, সেই জিনিসটা আমি বলছি না। তো ওখানে রবিনকে রাখা হলো 7 মাসের মতো। রবিনকে ট্রিটমেন্ট দিয়ে নিয়ে আসা হলো, ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হলো রবিনকে। কিন্তু ট্রিটমেন্ট দিয়ে আসার পরও রবিনের মধ্যে হয়তো ড্রাগস জিনিসটা চলে গেছে, কিন্তু সে সারাদিনই আপা করতো। আপাকে দেখতো, বলতো যে আমি সবসময় আপাকে মরা অবস্থায় দেখি। দেখছেও প্রায় 6-7 মাস যাবৎ সে রিফাতকে দেখছে। আপাকে আমি দেখছি রেগুলার, আপাকে দেখছি, আমাকে বাঁচাও, আমার কাছে আসছে, রিফাত আমার কাছে আসছে, আমাকে বাঁচাও, রিফাত আমার কাছে সাহায্য চাইছে, রিফাতকে বাঁচাও, রিফাত অমুক জায়গায় আছে। তো একদিন ওর কথা বিশ্বাস করে নাকি সেই অমুক জায়গাতে তারা খুঁজতে যায় রিফাতকে খোঁজার জন্য, কিন্তু তারা সেখানে পায় না। তো এরকম করে প্রায় সময় বিভিন্ন অ্যাড্রেস দিত। ও রিহ্যাব থেকে ব্যাক করে এদিক সেদিকের অ্যাড্রেস দিত রিফাতকে খোঁজার জন্য। তো রিফাতকে খুঁজে পেত না। তো তাদের বাসার পেছনে তার রায়হান এবং তার বাবা, আসলে রবিনও আস্তে আস্তে ঠিক হওয়ার দিকে, রবিনও ধীরে ধীরে আসতে ঠিকের দিকে। কিন্তু ওই রিফাতকে দেখতো প্রতিদিনই রাত্রেবেলা প্রায় সময় ছাদের মধ্যে নাকি রিফাতকে খুঁজে পেত সে, এবং প্রায় সময় নাকি রিফাত তাকে ডাকতো ছাদের উপর থেকে। সে ছাদে যেত, কিন্তু রিফাতকে আর খুঁজে পেত না। রবিনের কথা বলছি। তো রবিন আস্তে আস্তে সুস্থ হচ্ছিল তখন, এবং মোটামুটি সবার সাথেই কথাবার্তা বলতো, হাসতো, কথা বলতো, নর্মাল থাকতো। এবং ওর মধ্যে সে আচরণটা যে রিফাতকে খোঁজা, রিফাতকে বের করা, সেই আচরণটা আস্তে আস্তে কম দেখা যাচ্ছিল। সেটাও নভেম্বর, 1-2 মাসের মধ্যে বেশ চেঞ্জেস আসে নভেম্বরের দিকে। তো তাদের বাড়ির পেছনে এরকম, কেন এরকম আছে সেটারও ব্যাখ্যা আমি পরে দিব। তো তাদের বাসার পেছনে বিশাল বড় একটা ডোবা ছিল, প্রায় এটা আমি ওনার ভাষ্য মতে প্রায় 16 শতক জমির একটা ডোবা ছিল। 16 না 20 শতক জমির একটা ডোবা ছিল। সেটার মধ্যে কচুরি পানা ছিল এবং ওখানে মাছ চাষ করা হতো। তো সেই জায়গাটা আসলে হযরত আলী সাহেব কিনে নেন, এবং তার গাজীপুর এবং সাভারের কিছু জমি ছিল পৈতৃক সম্পত্তি, সেগুলো বিক্রি করে তিনি ওই জায়গাটা কিনে নেন। তিনি চিন্তা করেন যে এই জায়গায় পরবর্তী সময়ে দোকানপাট করা যাবে, কারণ ডেভেলপ হচ্ছে সেই জায়গাটা, দোকানপাট করা যাবে। তো তারা ওই জায়গায় কচুরি পানা, মাগুর মাছের চাষ হতো। যে আগের মালিক ছিল তারা ভাইরা মিলে মাগুর মাছের চাষ করত। তো সেই মাগুর মাছ ধরে পানি ফেলে দেওয়া হবে এরকম অবস্থা। তো কচুরি পানাগুলো আগে সরানো হয়। তো মোরলেস ওইখানে যেসব কচুরি পানা ছিল সবগুলো সরিয়ে ফেলা হলো। সরিয়ে ফেলার পর সেখান থেকে মাছ ধরা হলো। তো পানি শুকানো হয়নি, মাছ ধরা হলো। পানি শুকানোর জন্য কন্ট্যাক্ট দিয়েছে একজনকে, কিন্তু তিনি আসেন নাই।
পানিটা যে বের করে ফেলবে এখান থেকে, বের করে নিয়ে পাশের জমিতে ফেলবে বা কিছু একটা। তো সেখানে সেই লোকটা আসে নাই। তো মাগুর মাছ জালদের নিয়ে এসে মাগুর মাছ ফেললো। তো বড় জাল পেতেছে, তো জালের মধ্যে একটা পাথর উঠে আসলো। পাথরটা হয়তো বা আটকে ছিল কিছু দিয়ে, পাথরটা উঠে আসলো জালের সাথে লেগে, উঠাতে পারছিল না। বেশ ভারী একটা পাথর ছিল, 15-20 কেজি ওজনের একটা পাথর ছিল। সবাই মনে করেছে কোনো একটা খাজানা পেয়েছে। পাথরটা উঠে আসলো, পাথরটা উঠে আসার সাথে সাথেই হঠাৎ করে যে কচুরিপানা সরে গেল। কিছু কিছু কচুরিপানার মাঝখান দিয়ে কিছু কিছু ছিল, সব পুরাটা ওঠানো হয়নি, একটা বস্তা ভেসে ওঠে। সাথে সাথে তাদের সবার চোখে পড়ে বস্তাটা। তো যেহেতু তারা পরিষ্কার করছে, পুরা ডোবাটা পানি পরিষ্কার করবে, তারা ওই বস্তাটা টেনে নিয়ে আসে। বস্তাটা খারাপ দেখা যাচ্ছিল, বস্তাটা কোনায় চলে আসে একটা সময়। তো গন্ধ আসছিল, কেমন একটা পচা গন্ধ আসছিল। তো তারা বস্তাটা খুলে, আসলে নিজের অজান্তেই খোলে বস্তাটা। ওইখানে যে মাছের জালরা ছিল তারা সে বস্তাটা খোলে। ও চিন্তা করে বস্তার মধ্যে কেউ কিছু ফেলে গেছে কিনা, এইসব জিনিসগুলো সবাই আগে খুঁজতো, কিছু ফালাইছে কিনা, কেউ ফেলে গেছে কিনা। বস্তাটা খোলার সাথে সাথেই রিফাতের যে জামা, সেই জামাটা পাওয়া গেল, হাড়গোড় পাওয়া গেল, কিছু কিছু জায়গায় মাংস লেগেছিল, একটা কঙ্কাল পাওয়া গেল। চিৎকার চেঁচামেচি, সবাই কান্নাকাটি শুরু। কারণ জামাটা ছিল রিফাতের, জামাটা পচেনি, সম্পূর্ণভাবে জামাটা পচেনি। জামাটার মধ্যে থেকে মানে জামাটা পচন ধরেছে কিন্তু এখনও সম্পূর্ণভাবে পচেনি। জামাটা দেখে এবং ভেতরে কিছু জিনিস বোঝা যাচ্ছিল যে এটা তাদের মেয়ে রিফাত, তাদের বাড়ির পেছনের ডোবায়, এবং বোঝা যাচ্ছিল যে এটা রিফাত। এবং সাথে সাথেই পুলিশকে খবর দেওয়া হলো। তারা তখন পুলিশ জানলো তাদের এই ইয়ার ব্যাপারে। তারা আসলে পুলিশকে জানাই নেই সেখানে। আর পুলিশ এসে কী করবে চিন্তা করেছিল, পালাই তো গেছে, পুলিশকে কী বলবো, ওর মতো থাকুক, এরকম চিন্তা করেছিল আর কি। তো পুলিশকে জানানো হলো, পুরো সম্পূর্ণ ব্যাপারটা পুলিশকে জানানোর পর পুলিশ তো বললো যে এটা, এবং রিফাতের সাথে বহু কিছু পাওয়া গেছে, তাবিজ পাওয়া গেছে, কিছু জিনিসে কিছু জায়গায় তাবিজ পাওয়া গেছে, 5-7টা তাবিজ পাওয়া গেছে। তো তাবিজটা আসলে মেন না, মেন হচ্ছে রিফাতের লাশ পাওয়া গেছে। পরে সেই বস্তার ভেতর থেকে লাশ বের হলো, সেই লাশটা পরে জানাজা দেওয়া হলো, গোসল করানো হলো, পানি ঢেলে আসলে মোটামুটি হাড্ডিগুলো পরিষ্কার করা হয়েছে। সেগুলোকে মাছ খেয়েছে, আসলে ডেড বডির পুরোটাই মাছ খেয়ে ফেলেছে। তো ওইটা হচ্ছে পরে জানাজা হলো, কবর দেওয়া হলো এবং পুলিশকে ইনভেস্টিগেশনের জন্য দেওয়া হলো। এরই মাঝে ওই রবিন আবারও দেখা শুরু করলো রিফাতকে। ওই প্রতিদিনই রাত্রেবেলা রিফাতকে সে দেখা শুরু করলো। এরকম হঠাৎ করে বাসায় তখন মিলাদ পড়ানো হলো, আত্মীয় স্বজনরা ইনভলভ হলো, আত্মীয় স্বজনরা জানলো যে আসলে সে পালিয়ে যায় নাই, তাকে মার্ডার করা হয়েছে, খুন করা হয়েছে। রিফাতের ডেড বডির মাথার পেছনে যখন পোস্টমর্টেম করা হয়েছে, তো পোস্টমর্টেম করার পরে পোস্টমর্টেম তো আর করার কোনো চান্স নাই, তবে পুলিশ তো ডেড বডির ওই হাড়গুলো নিয়ে গিয়েছিল। তো মাথার খুলির পেছনে খুলিটা ভাঙা ছিল, কেউ একটা জোরে আঘাত করেছে খুলিটাতে, এটা ছিল। আর বোঝা গেছিল যে সেই পাথরটা উঠে এসেছে জালের সাথে, সেই পাথর দিয়ে ডেড বডিটা মাটির নিচে চাপা দিয়ে রেখেছিল যাতে ডেড বডিটা কোনোভাবে ভেসে না ওঠে। ওইটার সাথে বাধা ছিল, পাথরটার সাথে বাধা ছিল, কোনোভাবে পাথরটা উঠে চলে আসে, পাথরটা উঠায় ফেলে। আংটা ছিল পাথরের সাথে, তো আংটায় পাথরটা জালের মধ্যে লেগে যায়। তো জাল উঠাতে পারছিল না, পাথরটা একটা পর্যায়ে উঠায় নিয়ে আসা হয়। তো পাথরটা সরানোর সাথে সাথে ডেড বডিটা ভেসে ওঠে। তো পরে মনে হয়েছিল যে এটা মার্ডার কেস, কিন্তু টেকনোলজি ততদিনে এতটা অ্যাডভান্স ছিল না, পুলিশের বের করতে কষ্ট হয়। কিন্তু পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চের লোকজন আসলে সেটা ইনভেস্টিগেট করতে সক্ষম হয়, নাম বলবো না, ইনভেস্টিগেট করতে সক্ষম হয় এবং বের হয় আসলে কিভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, কিভাবে হত্যাকাণ্ড করেছে, কে হত্যা করেছে, কিভাবে হত্যা করেছে, এটা জানা যায়। এবং ওইখানেই আসলে ওর আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল। সেদিনের কথা বলছি, কিভাবে মার্ডার করা হয়েছে। আসলে এটা মার্ডার করেছে হচ্ছে এলাকার কিছু ছেলেপেলের সাথে, আসলে হযরত আলী সাহেবের কিছু মারামারি বা অনেকটা বিচার আচারের ব্যবস্থা হয়েছে। কারণ বাড়ি তোলার সময় চাঁদা চেয়েছিল, অনেকে চাঁদা দেয়নি। তো সেখান থেকে একটা ছেলে আসলে কয়েকজন মিলে আসলে ওখানেই ওকে মেরে পরে এখানেই ফেলে দেয় রাতের বেলা, গভীর রাতে।
রিফাতকে ওরা ওখান থেকে তুলে নিয়ে ওকে মেরে ফেলে এবং যে ছেলেটার জবানবন্দি না হয় সেই ছেলেটার পরে আমাদের হয়তো 20 বছরের জেল হয়েছিল বা 25 বছরের জেল হয়েছিল। তারা 4 জন চক্র ছিল, 4 জনের মধ্যে 3 জন হয়তো বা ভারতে চলে গেছে বা ভেগে গেছে বা বাংলাদেশের বাইরে চলে গেছে, একজনকেই ধরতে পেরেছিল, কিন্তু ওই ছেলেটা আসলে যারা মেইন মার্ডারার তারা আসলে তাদেরকে ধরতে পারেনি, কিন্তু ওই ছেলেটা ছিল ওখানে ইনভলভ ছিল ওরা, তো সেই জন্য ছেলেটা জেল হয় প্রায় 20 বছরের মতো। তো ছেলেটার জবানবন্দিতে বলেছিল যে ও ওই দিন সন্ধ্যাবেলা এরকম রিক্সা দিয়ে আসছিল বাসার দিকে, বাসার আসার আগে দিয়েই ডোবার পেছন দিক দিয়ে আসছিল, পেছনের যে রাস্তাটা ওইখানে রিক্সা থেমে গেছিলো, এরপরে রিক্সা আসতে পারতো না কারণ মাটির রাস্তা ছিল। তো ওরা ওখান থেকেই ওকে ক্ষেতের মাঝখান দিয়ে টেনে নিয়ে বাড়ির পিছন দিয়ে নিয়ে চলে যায়, ওখানে একটা বাড়িতে আটকে রাখে, ওদের একটা পরিত্যক্ত ঘর ছিল সেখানে আটকে রেখে সেখানে ওকে ওরা মারে এবং মারধর করে, বেশ মারধর করার পর একটা পর্যায়ে ও আর রেসপন্ড করেনি। দেখে ওরা যখন দেখেছে যে মেয়েটা মারা গেছে, আসলে মুক্তিপণের একটা প্ল্যান ছিল কিন্তু সেটা এক্সিকিউট হয়নি। পরে যখন মেয়েটা মারা যায় তো কিছু করার নাই, এখন যেভাবে হোক লাস্টার কিছু একটা করতে হবে। রাত গভীর থাকা অবস্থায় এমনভাবে প্ল্যান করেছে যে কোনো যেন কাকপক্ষী টের না পায়। ওই সময় এখানে এত মানুষ ছিল না, যে মসজিদটাও আজানটা আসলেও সেখান থেকে হেঁটে যেতে বেশ সময় লাগতো। তো বাড়ির সেই পেছনে সেই ডোবাটার মধ্যে ওকে ওরা এরকম পাথর দিয়ে বেঁধে, প্রথমে ইট দিয়েছিল, ইট থাকছিল না, পরে পাথর দিয়ে ওরা নিচে ফেলে দেয়। পাথরটা নিয়ে আসতে হয়েছিল ওদের অনেক দূর থেকে, তো সেটা ওরা করে ফেলার পরে সেখান থেকে ওরা চলে যায়। ওকে ধরতে পেরেছে, যে ছেলেরা জবানবন্দি দিয়েছে ওকে ধরতে পেরেছে লালমনির হাট থেকে, এবং পরে পুনঃভাবে ধরা গেছে এবং পরে জবানবন্দিতে স্বীকার করেছে সব। আর এদিকে রবিনের অবস্থা খুব খারাপ হয়ে যায়। রবিন প্রায় সময় রিফাতকে দেখতে শুরু করে, প্রায় সময় রিফাত এসে ওর মাথাটা হাত বুলিয়ে যেত। তো রিফাতের যখন জানাজা শেষ হয়ে দাফন হয়ে গেল, তো দাফন হওয়ার পর থেকে হয়তো রিফাত ওর সামনে আসতো না, কিন্তু রিফাত মাঝে মধ্যে রাতে ওকে ডাক দিত, মনে হচ্ছে বাড়ির নিচ থেকে রিফাত ওকে ডাকছে। এটা অনেক দিন যাবত ও ওটাকে কি বলে লক্ষ্য করে, নিচ থেকে ওর বোন ওকে ডাকছে, কান্না করতো, বাসায় মার কাছে বলতো। আসলে সবাই মেন্টাল সাপোর্ট দিতে পারছিল না, কারণ কেউই আসলে ওই মৃত্যুটা অ্যাকসেপ্ট করেনি, মৃত্যুটা কাম্য ছিল না। এবং সেই ছেলেটা যে ছেলেটার সাথে পছন্দ করতো সেই ছেলেটাও অনেক দূরে চলে গেছিল। আসলে ছেলেটা হয়তো জানতো না, আবার জানার পরে চলে গেছে, হয়তো ছেলেটার সাথে কোনো সম্পর্কই ছিল না। এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো চিনেন। রিফাতকে যে মেরে গেছে রিফাত ভালো জানতো, রিফাত তো আর কাউকে কিছু বলতে পারেনি। তো মেয়েটাকে মেরে ফেলার পর থেকে রবিনের আর লাশ দেখার পর থেকে রবিন আর ঠিক থাকতে পারেনি, আবারও সেই খারাপ জগতে চলে যাওয়া। 1998 সালে রবিন আবার মারা গেল খারাপ পথে থাকতে অতিরিক্ত ড্রাগস নেবার কারণে 1998 সালে রবিন মারা গেল। রাশেদ সাহেব তখন এরপর থেকে তার সম্পর্ক, রাশেদ সাহেব ওই দেখা সাক্ষাৎ হতো, বাবা মা হিসেবে দেখা সাক্ষাৎ হতো, রায়হান ভাই সব দেখাশোনা করতো, তিনি ছিলেন মেঝো এবং রবিন ছিল ছোট ভাই তাদের। রবিন মারা গেল, তো তাদের পরিবারটা অনেকটা তছনছি হয়ে গেল ওই জায়গায় বাড়ি করার পর থেকে। তো পরে তারা ওই জায়গায় বাড়িটা বিক্রি করে ওই জায়গায় ওইখানে যে লাশ ওঠার পরে সেখানে তাদের যে প্ল্যান ছিল মাটি ভরাট করা, সেটাও কম দামে বিক্রি করে, কারণ যখনই কেউ জানে যে এরকম বিপদ ঘটেছে সবাই ওই সময় জমির দাম কমে যায় এমনিতেই, তো তারা ওই কম দামে বিক্রি করে সেখান থেকে আসলে তারা সরে যায়। কিন্তু রবিন মারা যাওয়ার আগ পর্যন্ত নাকি রিফাতের নাম নিয়ে গেছে, এবং রবিন মারা যাওয়ার দিনও নাকি বলেছে যে রিফাতের সাথে দেখা করাটা সৌভাগ্যের বিষয়, আমি রিফাতকে মিস করি। এবং আপন বোন তো, ও অনেক পছন্দ করতো, একই সাথে বড় হয়েছে, তো বলতো যে রিফাত আমার কাছে আসে, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে সবাই ক্ষমা করো, লিখে গেছে কাগজে। এখন অতিরিক্ত ড্রাগস নিয়ে মারা গেছে এবং সেটা নাকি ওরা আত্মহত্যা করেছে, এটা রায়হান সাহেব বলে নাই এবং তিনি বলবেন না। তা আমরা এখন জোরাজুরি করিনি এবং ফাইজুল ইসলাম ভাইও জোরাজুরি করেনি, যতটুকু তার কাছ থেকে ঘটনা বের করা গেছে। এবং তাবিজ পাওয়া গেছিল, সেটারও আসলে কোনো ধরনের হদিশ পাওয়া যায়নি, হয়তোবা তাবিজ তাকে কেউ করেছিল অথবা করেনি, এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন।
এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন ইমরুল চৌধুরী শাহিদ সিলেট থেকে। ইমরুল তাদের গ্রামের বাড়ির একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন। এই ঘটনাটি তিনি শুনে এসছেন, ছোটবেলা থেকে শুনেছেন, কয়েকবার শুনেছেন। এর কারণ হচ্ছে তাদের গ্রামের একটা জায়গা আছে, নদীর একেবারে পাড় ধরে বেশ খানিকটা জায়গা, তার আশপাশে যেই জমিগুলো সেগুলোতে ফসলের চাষ হয়, ধানের চাষ হয়, কিন্তু ওই জায়গাটাতে কোনো চাষ হয় না। এবং ওখানে এখনও একটা মানে কুড়ে ঘরের রুইন রয়ে গেছে। রুইন বলতে ওইটাকে হয়তো মানুষ মেরামত করেই রাখছে বা ওভাবে রাখছে, ওখানে হয়তো কিছু মানুষ গিয়ে পাশের জমি দেখে। বাট ওই সময় একটা সময় এখানে একজনের ঘর ছিল, আর সেই জমির যেই জায়গাটাতে চাষাবাদ হয় না তার এক কর্নারে একটা কবর আছে। তো এই জায়গাটা ফাঁকা থাকে, এখানে ঘাস জন্মায় কিন্তু কেউ চাষাবাদ করে না। তো সেই জায়গা সম্পর্কে ইমরুল ঘটনা বলেছে। ঘটনাটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে, তো আমি সেই ঘটনাটি আমার মতো করে শেয়ার করব। তো এই জায়গাটা, যেই জায়গাটার মধ্যে চাষাবাদ হয় না, ফাঁকা থাকে, এই জায়গাটা সহ আরও অনেক জায়গা, পাশের পুরো জায়গাটা একজন মালিকের মালিকানাধীন। তো সেই মালিকরা বংশ পরম্পরায় ওই জায়গার মালিক। তো সেই ব্যক্তির নাম ধরে নিলাম ইনাম চৌধুরী। তো তিনি মোটামুটি তার এই জায়গাগুলো বর্গা দিতেন বিভিন্ন চাষিদের, কিন্তু ওই অংশটিকে কেউ চাষ করতে চাইতো না, কারণ তাদের ওখানে নাকি ফসল হতো না এবং যারাই চাষাবাদ করতে যেত তাদের বিভিন্ন সমস্যা হতো। তো যাই হোক, জায়গাটা ওইভাবেই পড়ে থাকতো ওইখানে। তো 80-র দশকের কথা, এনাম চৌধুরীদের পরিবারে একজন মানুষ চাকরি করতেন, তার নাম বোরহান। তো এই বোরহান মিয়া বেশ অনেক বছর ধরে এনাম চৌধুরীদের পরিবারে কাজ করেন। তিনি যখন কিশোর ছিলেন তখন থেকে চাকরিতে ঢুকেছেন। তখন এনাম চৌধুরীর বাবা পরিবারের কর্তা ছিলেন আর কি, মূল ব্যক্তি। তো সেই সময় থেকে কাজ করতেন, বিভিন্ন রকমের কাজ। তাদের কোনো কিছু আনা নেয়ার প্রয়োজন হলে, তাদের কোথাও খবর পাঠানোর প্রয়োজন হলে, তাদের জমি জমার কোনো কিছু দেখার প্রয়োজন হলে সাথে করে রাখতেন। এরকমই ছিলেন বোরহান মিয়া, বেশ বিশ্বস্ত ছিলেন তাদের। তো বোরহান মিয়া তাদের পরিবারে কাজ করা অবস্থায় কিন্তু তিনি সংসার পাতেন। তার 2টা সন্তান হয়, 2টা কন্যা সন্তান হয়, এবং একসময় তার স্ত্রী গত হয়ে যায়। তো মেয়েদেরকে একসময় তিনি কষ্ট করে পেলে পুষে বিয়েও দিয়ে দেন। তো বোরহান মিয়ার বেশ বয়স হয়েছে তখন, আর তিনি একা হয়ে গেছেন, তার কেউ নাই, তিনি একা একা থাকেন ওই বাসায়। এই বাসাটাও তাকে ইনাম চৌধুরী থাকতে দিয়েছিলেন। তো মানে ইনাম চৌধুরীর বাড়ি থেকে কাছে, প্রয়োজন হলেই যেতেন, কাজকর্ম করতেন। তো বোরহান মিয়ার আর তেমন একটা ভালো লাগে না এই জীবন, একা একা বাসায় থাকা। যে এই বাসার মধ্যে আগে স্ত্রী ছিল, এখন স্ত্রী নাই, তার মেয়েরাও নাই। মেয়েরা হঠাৎ আসে, 2 সপ্তাহে 1 মাসে একবার আসে, একটু দেখে যায় তাকে। তো তার কাছে বেশ ভালো লাগে না, তার খারাপ লাগে। তার শুধু মনে হয় তিনি প্রকৃতির কাছে থাকেন, তার মনে হয় যে তিনি যদি একটু চাষাবাদ করে চলতে পারতেন এবং প্রকৃতির মাঝে থাকতে পারতেন, আর এই তো নামাজ কালাম পড়ে দিন কাটাইতেন, এরকমই ভাবেন বোরহান মিয়া। তো তিনি একদিন বললেন, ইনাম চৌধুরীকে বললেন যে আমি আসলে এখন অবসর চাই, আমার ভাল লাগে না। তো তখন ইনাম চৌধুরী তাকে বললেন যে আপনি তো অনেক বছর আছেন আমাদের সাথে, কি করবেন এখন, যে থাকেন। তো বলে যে না, আমি এখন একটু অবসর চাই, আমার যদি আপনি মানে দিতেন, মানে যেতে দিতেন তাহলে ভালো হতো। তো ইনাম সাহেব তখন তাকে বলেন যে আপনি যে কি করবেন এখন। তো বোরহান মিয়া বলেন যে আমি এখন বাইরে আর কি করবো, কিছু তো করার নাই, তা আমার ভাল লাগে না, এইখানের যে জীবন এটা এখন আর ভাল লাগতেছে না। আমি চাই যে কোথাও যে একটা ছোট্ট ঘর করে থাকবো, আমার তো জায়গা জমি নাই, দেখি কারোর কাছে যদি বর্গা নিতে পারি তাহলে ওখানে কিছু চাষ করবো, চাষ করে তারে যা দেওয়ার দেবো আর আমি রাখবো, আর এই যে ক্ষেতের পায়ে থাকবো, একটু দোয়া দরুদ পড়বো, নামাজ কালাম পড়ুম, এই। তো তখন কিছুক্ষণ চিন্তা করেন এনাম সাহেব চিন্তা করে বলেন যে এক কাজ করি, আপনারা ওই জমি আছে না, ওই নদীর পাড়ের ওই জমি, ওই দেখছেন না ওই যে খোলা জায়গায়, হেনে তো কেউ চাষও করতে পারে না, কিছু পারে না, ওইটা দিয়ে দিই, লেখা বুটে দিয়ে দিই আপনারা, আপনি যে ওখানে ঘর তুলে থাকেন, আর যদি পারেন চাষ করতে করেন, চাষ করতে কেউ পারে না। তো বোরহান মিয়া শোনার পর তিনি চিন্তা করেন যে হ্যাঁ, আসলেই ওখানে চাষ করতে পারে না, তিনি জানেন। ওখানে চাষ করতে না পারার রহস্য তিনি যা শুনছেন মানুষের কাছে, কারণ অনেকেই চেষ্টা করছে অতীতে, ওখানে চাষ করতে গেলেই নাকি ওই ফসল যখন বুনে তখনই ক্ষতি করে মানুষের, যে করে তা অসুস্থ হয়ে যায়, বা সে কিছু একটা থেকে ভয় পায়, অথবা দেখা গেছে যে ফসল করছে সব নষ্ট করে ফেলে। তো এর জন্য ওইখানে কেউ কিছু চাষাবাদ করতে যায় নাই অতীতে। এই যে এখানে ইনাম সাহেবের বাবা, তিনি ওইটা চেষ্টা করছেন বর্গা দেওয়ার, মানে লিজ দেওয়ার, মানুষকে কেউ নেয় নাই, নেওয়ার পরও ওইটা মানে থাকে নাই। তো ওইভাবে ওইটা রয়েছে, কে চায় তার করতে আর কি, ফসলের টাকা খরচ করে ওখানে ক্ষতি করতে। তো বোরহান মিয়া চিন্তা করে যে আমার আর কি, আমি ওইখানে যাব, ঘর আমার যদি মালিক ওই জায়গাটুকু দিয়ে দেয় লেখা পড়ে, আমি ওখানে ঘর করে থাকবো, আর আমি চেষ্টা করবো ফসল করার।
তো চিন্তা করে তিনি বলে যে জি আমি রাজি, আমার যদি দেন তাহলে তো আপনার অনেক কি আর কি, ধন্যবাদ, আপনার অনেক শুক্রিয়া। তো বলে, তো এনাম সাহেব তাকে ঠিকই বলে যে ঠিক আছে আপনি ব্যবস্থা করেন, ওখানে কি করবেন, আমি আপনার কিছু টাকা পয়সাও দিব ঘর তুলতে। তো বোরহান মিয়া খুব তার যে মালিক তাকে খুব ধন্যবাদ দিয়ে তার শুকরিয়া আদায় করে তিনি ওখান থেকে চলে যান আস্তে ধীরে, যে তিনি ওখানে ঘর তোলা শুরু করেন। তো তার তো আসলে আর্থিক সঙ্গতি এত বেশি না, তিনি আরও 2-1 মানুষকে নিয়ে কাজ করেন। তো যারা ওখানে ঘর করতেছিল তারাই বলে যে বোরহান মিয়া আর কোনো পাইলা না, এই জায়গায় তুমি ঘর তুলতে আইছো, আর তোমার মালিকও আর তোমার কিছু দেওয়ার জায়গা পাইলো না। তো বোরহান মিয়া খুব পছন্দ করতেন ইনাম সাহেবের পরিবারকে, তিনি বলেন মালিক নিয়ে কোনো কথা বলবা না, মালিক এই ঘরটা দিয়েছে, এই জায়গাটা দিয়েছে, আমার এই ঘরটা বানানোর টাকা দিয়েছে, এটাই অনেক বড়, কে কারে দেয়, কি বলো, আমার তো বেতন দিছে মাসে, আমি তো বেতন নিয়ে কাজ করছি তার এখানে, আমি কি ফ্রি থাকছি নাকি, আমি ওখানে থাকছি, তার দেওয়া বাসায় থাকছি, ওখানে আমার মেয়েদেরকে বিয়ে দিছি, তো সে আমার এই জায়গাটা দিছে, এটাই তো বড় জিনিস। তো যাই হোক, তারা আর কোনো কথা বলে না, সেখানে তিনি ঘর তৈরি করেন। খুব ভালো কিছু না, একটা মানে এমনি বেড়া টেড়া দিয়ে করেন, উপরে চাল দিয়ে, ছনের চালের মতো দিয়ে তিনি একটা ঘর করেন। তো খুব খুশি বোরহান মিয়া এই ঘর করে। যেদিন তিনি রাতে একা থাকতেছেন এখানে, তার কাছে একটু ভয়ই লাগে, কারণ তার জায়গাটা হচ্ছে এরকম, তার আশেপাশে কিন্তু ক্ষেত, তার এখান থেকে অনেকগুলো ক্ষেত পার হয়ে এক পাশে হলো আরেকটা মানুষের থাকার ভিটা, আর সেই ভিটাগুলো কিন্তু আরও উঁচু গাছগাছালি হয়ে গেছে, কারণ অনেক দিন ধরে মানুষ থাকে। আর তার এটা একটা নতুন জায়গা, তিনি যে জায়গাটুকু ঘর তুলছেন ওই জায়গাটুকু মাটি ফেলে একটু উঁচা করছেন, করে সেই জায়গায় তিনি বেড়া দিয়ে ঘর করছেন। তো তার বাসা থেকে মোটামুটি মানে তাকাইলে কোনো গাছগাছালি কিছু নাই, তাকাইলে একটু সামনে ফাঁকা জায়গা দিয়ে তাকাইলে দেখা যায় যে একদম ক্ষেত, মানুষের ক্ষেত, ফসলের ক্ষেত। আর তার সামনে যে জায়গাটুকু তাকে দিছে তার মালিক, সেই জায়গাতে কোনো কিছুর ফসল নাই, বড় বড় ঘাস এবং অনেক দূর পর্যন্ত এই মাঠ, মানে সেখানে চাইলেই তিনি চাষ করতে পারেন, মানে আর কি চাষ করার চাষযোগ্য জমি। তো সেটার পাশ থেকেই নদী শুরু হয়েছে, কুলকুল শব্দ। তো তার কাছে বেশ ভালো লাগে যে মানে থাকার মতো একটা জায়গা, চাষাবাদ তো পরে চিন্তা করব। তো তিনি প্রথম রাত ওখানে থাকতেছেন, রাতের বেলা তিনি ওই তার যে ছোট জালনা বানাইছেন, জালনা খুলে দেন, বাতাস আসে, চাঁদের আলো, অসাধারণ লাগে তার কাছে মনে হয় যে আসলেই এটাই স্বাধীন জীবন। তো যাই হোক, রাত পার করেন, কিছু না, এরপর তিনি আস্তে ধীরে চিন্তা করেন যে এখানে চাষাবাদের চিন্তা ভাবনা। তো তিনি ওই জায়গায় জমিতে হাঁটেন এবং আশেপাশে যারা কৃষক তারা দেখে তাকে অবাক হয়, বলে যে কি ব্যাপার বোরহান মিয়া, কি চিন্তা করতেছে, ওইখানে কি ফসল ফলাইবা নাকি? কাজে হ্যাঁ ওইরকমই চিন্তা করছি। তো তারা বলে যে পারবা না, এখানে কেউ পারে না ফসল করতে, বিশাল সমস্যা হয়। তো তিনি তাদেরকে কোনো পাত্তা দেন না। তো তিনি মোটামুটি একটা মেজারমেন্ট করেন যে কিভাবে ঘাস ফেলবেন, ওখানে 2-1 মানুষ নিয়ে আসবেন, তাদেরকে দিয়ে কাজ করাবেন, এইসব চিন্তা ভাবনা করে তিনি বাসায় চলে যান আর কি। তো বোরহান মিয়া কিন্তু তখনও তার পুরনো বাসা ছেড়ে একেবারে চলে আসেন নাই, মানে তার একটা মায়া পড়ে আছে পুরনো বাসায়। তিনি যদিও চিন্তা করছেন চলে আসবেন, এখানে একদিন ছিলেন, কিন্তু তার সেই পুরনো বাসার মানে মায়াটা তিনি ছাড়তে পারতেছেন না। ওখানে সংসার শুরু করছিলেন, ওখানে তার স্ত্রী ছিল, তার মেয়েরা ছিল, তার পরিবার ছিল। তো তিনি চিন্তা করলেন যে আস্তে ধীরে উঠি, এখানে আগে আমি ফসল করি, ফসল টসল মোটামুটি হয়ে গেলে তারপরে আস্তে ধীরে কয়েকদিন করে থাকা শুরু করবে, একসময় এখানে মুভ করে যাব। তো এই চিন্তা করে তিনি ওই বাড়িতেই যে থাকতেছেন রাতে। আর এরপর দিন তিনি লোকজন এনে ওখানে শুরু করলেন তার কাজ, টুকিটাকি ওখানে যা করবেন, যে জমি প্রিপেয়ার করা। কোনো সমস্যা নাই, জমি প্রিপেয়ার করা হচ্ছে। তার ওইখানে মোটামুটি কয়েকজন কাজ করতে চাইছিল না ওই জমিতে, কিন্তু তিনি তাদেরকে বলাতে, রিকোয়েস্ট করাতে কয়েকজন মানুষ এসে চাষ করছে। তারা আবার এগুলা অতি প্রাকৃত জিনিস নিয়ে এত চিন্তা করে না। তো তিনি কাজকর্ম করে নিজে প্রচণ্ড খাটলেন, তাদের সাথে খাটতে খাটতে তার জায়গাটা একদিন প্রিপেয়ার করে ফেললেন, চাষযোগ্য করে ফেললেন। তো এরপর তার সময় আসলো এখানে ফসল বোনার। এর মধ্যে কিন্তু তিনি এখানে আসতেছেন, ওই ঘরে দিনের বেলা থাকতেছেন, মানে রাতের বেলা তিনি আর ওখানে ঘুমান না আর কি। দিনের বেলা আসেন, বিকেল থাকেন, সন্ধ্যা থাকেন, এর চলে যান আর কি। তার এই ফসলের কাজ শুরু হয়েছে এগুলো দেখেন, এরকম আর কি। তো এরপর ফসল বোনার কাজ শুরু হলো, ফসল বুনলেন, যথেষ্ট পানির সেচ দরকার হলে এগুলা সবই তিনি করলেন। আর সবকিছু কিন্তু খুব সুন্দর চলতেছে এবং তার আশেপাশে যারা অন্যান্য জমির মালিক, কৃষক, তারা অবাক হচ্ছে, আরে বোরহান মিয়া এখানে ক্ষেত করে ফেলতেছে, বিশাল অবস্থা, এরকম একটা অবস্থা। তো তিনি মোটামুটি কিন্তু ওখানে ফসল ফলায় ফেললেন, মানে ফসলের গাছ উঠলো, বেশ মোটামুটি বড় হওয়া শুরু হয়েছে গাছগুলা। তো বোরহান মিয়া তো খুব খুশি, তিনি মনে মনে চিন্তা করতেছেন মানুষের উল্টাপাল্টা কথাবার্তা, এবং তার যে মালিক ইনাম সাহেব অবাক হলেন বোরহান মিয়ার এই ফসলের মাঠ দেখে, যে কী ব্যাপার, আপনি তো এনে চাষাবাদ করে ফেলাইছেন, কঠিন অবস্থা, কেমনে কি? তো বোরহান মিয়া বলেন যে আসলে এখানে কেউ চেষ্টাই করে নাই,
হ্যাঁ, এত বছর ধরে এখানে আসি, কেউ চেষ্টা করে নাই। কোন আমলে কে কি ভয় পাইছে, কার ফসল নষ্ট হয়েছে, এগুলো চিন্তা করে মানুষ আর করে নাই। আর মানুষের ভয় একটু বেশি, কথাও বেশি কয় মানুষ। এই দেখেন না হয়েছে। তো ইনাম সাহেব বলল যে হ্যাঁ ভালোই তো, আপনি করতে পারলে করেন, আর কি করার। তো বোরহান মিয়া খুশি, তার মালিকের সাথে কথাবার্তা বলে তিনি প্রতিদিনই এরপর তার ফসলের তদারকি করতেছেন। মোটামুটি কিন্তু ফসলগুলো একটা পর্যায়ে হয়েছে, মানে তরতাজা হচ্ছে এরকম সময়। তো একদিন সকালবেলা বোরহান মিয়া আসছে তার এখানে ফসলের মাঠে, এসে দেখতেছে যে তার ফসলের বিস্তীর্ণ অংশ নষ্ট, মানে একদম মাড়াই করে ফেলছে। মানে তার যে ফসলের গাছগুলা ছিল সেগুলাকে একদম মাটির সাথে মিলায় ফেলছে, কারা জানি সমান করে। মানে মনে হচ্ছে ওইটার উপর দিয়ে বুলডোজার চলে গেলে যেরকম হয় সেরকম বেশ অনেকটা অংশ জুড়ে, মানে বিশাল অংশ ফসলের। তো বোরহান মিয়ার তো মাথা খারাপ হয়ে গেল, যেই কাজ কে করছে। তিনি মানে একদম রাগে ফুঁসতেছেন, কিছু বলারও নাই। এবং তিনি তো ওইখানে মানুষের নিষেধ সত্ত্বেও কাজ করছেন। তো তিনি ভাবলেন যে তার জায়গায় মনে হয় তাকে কেউ মানে শিক্ষা দেওয়ার জন্য এই কাজ করছে, কেউ মনে হয় এই জায়গাটাকে ইচ্ছা করে এরকম করে। তিনি খুব রাগ করলেন। তিনি চিন্তা করলেন তিনি আর ওই বাড়িতে যাবেন না, মানে তাদের যেই বাড়িতে থাকেন ওখানে যাবেন না, এখানেই থাকবেন, রাতে পাহারা দিবেন। তো বোরহান মিয়া ওই দিন রাত থেকে এখানে মুভ করে আসলেন। তিনি তার হাতে একটা সড়কি নিয়ে, রাতের বেলা সড়কি মানে ওই যে বল্লম, একটা বল্লম নিয়ে আর হারিকেন নিয়ে তার ঘরে বসে রইলেন ওই দিন। তো মোটামুটি খাওয়া দাওয়া সব করে নিছেন আগেই, রাত হয়েছে, আস্তে আস্তে রাত নামলো, ঝিঝি পোকা ডাকতেছে। তার চোখটা হচ্ছে তার ওই নষ্ট ফসলের দিকে, তার মনের মধ্যে মানে ধকধক করে আগুন জ্বলতেছে কষ্টে। কারণ অনেক টাকা তিনি খরচ করছেন, তিনি তো আসলে তেমন সম্পদশালী না। আর এই চাষাবাদের জন্য তার মালিক তাকে তেমন কোনো কিছুই দেয় নাই আর কি। কারণ তার মালিক তো লস্ট প্রজেক্টে টাকা দিবেন না, তিনি জানেন এখানে চাষাবাদ হয় না। তো তিনি তার নিজের জমানো টুকিটাকি যা টাকা ছিল সেগুলো তিনি এখানে খরচ করছিলেন। তো খুব মন খারাপ তার, মানে মনের মধ্যে একদম ধকধক করতেছে। তিনি বসে আছেন তার সেই বল্লম নিয়ে। তিনি চিন্তা করছেন যে আজকে যদি কেউ আসে মানে বাকি অংশ নষ্ট করতে, তাকে তিনি শেষ করে দিবেন, এই চিন্তা করে তিনি বসে আছেন। রাত হচ্ছে আস্তে আস্তে, এবং বেশ রাত হয়েছে। তো বোরহান মিয়ার মধ্যে চা খাইছেন, চা খেয়ে দেখেন যে মানে ওই রাত গভীরই হচ্ছে। হ্যাঁ, রাতের সেই ঝিঝি পোকা ডাকা শুরু করছে, কেউ নাই আশেপাশে। দূরের যে ওই বসত বাড়িতে হারিকেনের আলো দেখা যাচ্ছিল একটু একটু, ওটা নিভে গেছে, এরকম একটা অবস্থা। মানে একদম ঘুরঘুরটি অন্ধকার, চারিদিকে চাঁদের আলো মেঘে ঢাকা। তো তিনি এরকম বসে থাকতে থাকতে এক সময় ঘুমায় গেলেন। তার ওই যে খুঁটিতে মাথা রেখে তিনি ঘুমায় গেছেন। কতক্ষণ হয়েছে জানে না, তিনি হঠাৎ করে শব্দ শুনলেন, মনে হলো নদীর মধ্যে, মানে তার জমির কাছাকাছি নদীতে বেশ আলোড়নের শব্দ। মানে খুব ভারী কিছু নিয়ে মানে চুবাচুবি করলে যেরকম হয়, মানে অনেক ভারী কিছু যদি পানিতে ভস করে ফেলে উঠায় এরকম। তো তিনি মানে ওই শব্দেই তার ঘুম ভাঙছে। তো তিনি তাড়াতাড়ি উঠে দেখেন যে ঠান্ডা লাগতেছে, বেশ কাঁপুনি উঠে যাওয়ার মতো ঠান্ডা লাগতেছে তার। তো তিনি তাড়াতাড়ি তার ওই হাতের পাশে বল্লমটা ধরলেন, দেখলেন যে হারিকেনটা একদম কমে গেছে পাওয়ার, মানে ওইটার মনে হয় তেল মনে হয় ফুরে আসছে একদম। তো যাই হোক, তিনি চিন্তা করলেন যে এই অবস্থায় দেখি কি অবস্থা। তো তিনি তাকায় আছেন, বর্ষাটা হাতে নিয়ে তাকায় আছেন, তাকায় দেখার চেষ্টা করছেন নদীর দিকে। আকাশ কিন্তু মেঘে ঢেকে গেছে, চাঁদের আলো আর পড়তেছে না, মানে কেমন জানি ঘোলাটে একটা রাতের আলো চারিপাশে। এর মধ্যে তিনি খেয়াল করলেন চোখে আলো আধারি শুয়ে আসতে, যে পানির ভেতর থেকে বড় একটা বাবল উঠলো, ভস করে একটা বাবল, মানে এরকম উঁচু হয়ে ভস করে উঠলো। তারপর দেখলেন কিছু একটা পানির ভেতর থেকে বেরোচ্ছে কেউ একজন, মানে মনে হচ্ছে কোনো মানুষ, যদি মানুষ বা বড় কোনো প্রাণী হতে পারে, কোনো মহিষ বা কিছু যদি এরকম ডুব দিয়ে উঠে পানির তল থেকে যেরকম হবে সেরকম কিছু একটা ওখান থেকে উঠলো, উঠে এদিকে আসতেছে, মানে তার যে ফসলের মাঠ এদিকে আসতেছে। তো তিনি সরাসরি বল্লমটা হাতে নিয়ে ওই হারিকেন আর নিলেন না, কারণ আলোতে তাকে দেখে ফেলবে। তিনি পূজা হয়ে হাঁটা ধরলেন। আর বোরহান মিয়ার কিন্তু অনেক শক্তি সামর্থ্য যতটুকু যা ছিল তা ভালোই, খারাপ না। এই বয়সেও তিনি প্রায় বৃদ্ধ হয়ে গেছেন, তো এই বয়সেও তার ভালোই শক্তি সামর্থ্য ছিল, কারণ তিনি অনেক কাজ করছেন মালিকের জন্য। তো তিনি নিচু হয়ে বর্ষাটাকে নিয়ে আস্তে আস্তে রওনা দিলেন। তার যে যতটুকু ফসল হয়েছে ততটুকুর মধ্যে চেষ্টা করলেন কভার নিতে, মাথাটা একটু জেগে আছে এরকম। এই অবস্থায় হেঁটে হেঁটে তিনি সামনে যাচ্ছেন। তো সামনে যেতে যেতে তিনি একটা জায়গায় যে থেমে গেলেন। এই জায়গার থেকে কিন্তু তার ফসলগুলো নষ্ট হয়েছে, সামনে বেশ অনেকটা ফাঁকা জায়গা খালি, এবং ওই জায়গায় তার ফসল একদম ধসায় ফেলছিল, মাটির সাথে মিশাই দিচ্ছিল বুলডোজারের মতো। তিনি কুল কিনারা পান নাই যে কি দিয়ে এই কাজটা করা হয়েছে। তো তিনি তাকায় দেখতেছেন পানির ভেতর থেকে কিছু একটা উঠে আসছে, এইটা একটা প্রাণীর মতো। এই প্রাণীটা তিনি মিলাইতে পারতেছেন না ফার্স্টে কি, মানে এটা সাইজ হবে একটা মহিষের মতোই, কিন্তু পরে তিনি খেয়াল করলেন এইটা আসলে একটা কুকুর।
কালো কুচকুচে রঙের, এই আকাশের ধূসের আলোতে তার কালো কুচকুচে রং বোঝা যাচ্ছে। তার শরীরের যে লোমগুলা এগুলা ভিজা। সে একটা ঝাড়া দিল, শরীরটা ঝাড়া দিয়ে সেই পানি ফেলে দিল এবং সেটা কেমন করে নাক দিয়ে একটা শব্দ করতেছে এখান থেকে। তারপর সে উঠে আসলো ওই ফসলের মাঠের দিকে, মানে যেই জায়গাটা মানে সে নষ্ট পাইছে ওই জায়গায় হেঁটে হেঁটে। মানে বোরহান মিয়া প্রচণ্ড ভয় পাইছে, কারণ এই কুকুরের আকৃতি বিশাল, একটা বড় মহিষের মতো হবে এটার আকৃতি। মানে তিনি তার জীবনে এত বড় কুকুর কোনদিন দেখা তো দূরের কথা, তিনি শুনেনও না এরকম বড় কুকুরের কথা। তিনি অবাক হয়ে গেছেন যে এটা কি কুকুর না অন্য কিছু, ঘাড়ের কাছটা এরকম মোটা। এটা হেঁটে এসে ঢুকলো যেইখানে নাকি তার ফসলের ক্ষেতটা নষ্ট হয়েছে ওই জায়গায়। ঢোকার পরপরই এটা মনে হলো সচেতন হয়ে গেল। সেরকম মাথা উঁচু করে তাকালো, এদিক ওদিক তাকাচ্ছে ধান ক্ষেতের এদিক ওদিক, এবং বিশেষ করে বোরহান মিয়া যেখানে লুকায় আছে মাথা নিচু করে ওই দিকটাই বেশি তাকাচ্ছে। বোরহান মিয়া তাকায় দেখলো যে চোখ দুটো জল জল করতেছে, মানে একেবারে আনইউজুয়াল। তিনি কুকুরের চোখ জ্বলতে দেখছেন, বাট এইরকম কখনো জ্বলতে দেন না, এটা ডিফারেন্ট টাইপের একটা মানে জল জল করতেছে। এইটা ওইদিকে তাকায় আছে এবং এইটা মনে হলো যে খুব রাগ হয়েছে, মানে কিছু একটা সেন্স করতে পারে, হয়তো বোরহান মিয়ারই একটা মানে সে গন্ধ পাইছে বা কিছু একটা। তো সে কেমন জানি করে মানে মাথাটা সোজা করলো, করে ভেতর থেকে একটা শব্দ করলো, যে ভারী শব্দ। বোরহান মিয়ার মনে হলো এটা কুকুর না, এটা কোনো বাঘ বা ভালুক এরকম শব্দ করছে। তো তিনি প্রচণ্ড ভয় পেয়েছেন। তিনি তাড়াতাড়ি বর্ষিটা এমনি সামনে বাগায় ধরে মনে মনে দোয়া পড়া শুরু করছেন। তো যখন তিনি মনে মনে দোয়া পড়তেছেন ওই সময় মনে হলো ওই জিনিসটা আরও রাগম্বিত হয়ে গেল, মানে তার যে শব্দ গড়গড় শব্দটা বেড়ে গেল। এই সময় তিনি দেখলেন নদীর ওই সাইড থেকে, মানে এই পাশে, মানে যেই পাশে তাদের ফসলের মাঠটা বাঁকায় চলে গেছে ওই পাশে, ওখানে অনেক গাছগাছালি আছে, ওইখান থেকে কিছু একটা দৌড়ে আসতেছে, বেশ ভারী পায়ের শব্দ, অনেকটা ওই যে এরকম মহিষ টহিষ দৌড় দিয়ে আসতে যেরকম শব্দ হবে এরকম। দেখলেন যে এই কুকুরটা তাকাইলো ওদিকে, মানে ঠিক ওইদিকে তাকাইলো, ওদিক থেকে ধূসর রঙের, প্রায় ধূসর রঙের আরেকটা এরকম বড় কুকুর দৌড় দিয়ে আসতেছে এবং ওইটা শব্দ করতেছে গলা দিয়ে, বেশ ভয়ঙ্কর শব্দ করতেছে। ওইটাও এখানে চলে আসলো, আর এই কুকুরটাও দৌড়ায় চলে গেল ওইটার দিকে এবং দুজনে তুমুল মারামারি শুরু করলো। মানে এমন মারামারি ধস্তাধস্তি যে তার যে মাঠ, যেই জায়গাটা ফসলের যে জায়গাটা নষ্ট হয়েছিল ওই জায়গাটা আরো ব্যাপকভাবে নষ্ট হয়ে গেল, মানে পুরাই মিলে গেল এগুলোর শরীর। মানে দুইটা গরু মহিষ যদি গড়াগড়ি করে এরকম, আর এটাতে হিংস্র কুকুর। কিন্তু এইরকম বড় কুকুর তিনি দেখেন নাই, এরকম ভয়ঙ্কর মারামারিও তিনি দেখেন নাই, এবং দুইটা যে শব্দ করতেছে। তো বোরহান মিয়া পিছায় গেল, কারণ তার থেকে প্রায় 5-6 হাত দূরে যে এগুলো শুরু হয়েছে। তিনি পিছায় গেলেন, তার হাতের বর্ষাটাকে তিনি বাগায় রাখছেন সাহস করে, যদিও মানে তাকে যদি আক্রমণ করে বসে এরকম, তো তিনি বাগায় রাখছেন এবং তার থেকে 5-6 হাত দূরে এই ভয়ঙ্কর মারামারি চলতেছে, ভয়ঙ্কর কামড়া কামড়ি এবং শব্দ, একটাকে কামড় দিতেছে এরকম ঘর 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 করে শব্দ করতেছে। তো বোরহান মিয়া আসলে ভয় পেয়ে গেছেন এবং দেখলেন যে আস্তে আস্তে এটা এগোয়ে আসতেছে, এই দুইটা মারামারি করতে করতে ফসলের আরও অংশ নষ্ট করতে করতে সামনে চলে আসতেছে ঘোরাঘুরি করে। তো বোরহান মিয়া আরেকটু পিছায় গেলেন এবং তার প্রচণ্ড রাগ হলো। তো তিনি তার বর্ষাটা বাগায় ধরে একটা পিঠের মধ্যে দিলেন খোঁচা দিয়েছেন যে তিনি, এবং তিনি কিন্তু মানে দোয়া পড়তেছিলেন ভয়ে ভয়ে, এবং তিনি খোঁচা দিয়েছেন। এই খোঁচার চোটে তিনি দেখলেন লাফ দিয়ে সামনে যেয়ে পড়লো ওই কুকুরটা, এবং তার পাশেরটাও একই সাথে মনে হল লাফ দিয়ে সচেতন হয়ে গেল। এবং তারপর তিনি দেখলেন ওই দুইটাই মানে তার শরীর থেকে মনে হলো যে কালো কয়লা যেরকম আলাদা হয়ে যায় ওরকম আলাদা হয়ে একটা ধোঁয়ায় পরিণত হলো, ধোঁয়ার কুণ্ডুলিতে, এবং ধোঁয়ার কুণ্ডুলিটা একটা মানুষের থেকে উঁচু একটা কুণ্ডুলি হয়ে গেল, এবং সেটা পাক খেতে খেতে তার ফসলের মাঠের উপর দিয়ে তার দিকে আসতেছে। তো বোরহান মিয়ার আর সাহস হলো না, তিনি দোয়া পড়তে পড়তে দৌড় দিলেন। তিনি দৌড়াচ্ছেন, তিনি দেখতেছেন তার পেছনে বাতাসের মতো ওই কুণ্ডুলি ছুটে আসতেছে, একটা কালো কুণ্ডুলি এরকম। তিনি দৌড়াইতে দৌড়াইতে তার যে নতুন করা ঘর সেখানে তিনি যে ঢুকলেন, ঢুকে দরজা বন্ধ করে তিনি দোয়া পড়া শুরু করলেন। এখানে তিনি যখন ঘর করছিলেন তখন তিনি কিন্তু এখানে দোয়া দুরুদ পড়াইছিলেন, তিনি তো নামাজ কালাম পড়তেন, তো দোয়া দুরুদ পড়াইছিলেন। তো তিনি দেখলেন তার ঘরের আশপাশ দিয়ে মনে হচ্ছে একটা মানে ঝড় গেলে যেভাবে হয় সেরকম চলতেছে, মনে হচ্ছে তার যে বেড়ার দেয়াল সেটা পটপট পটপট করতেছে, তার যে ছোনেরই ছাদ এটা উড়ে যাবে এরকম লাগতেছে, মানে শোঁ শোঁ শব্দ শুনতেছেন তিনি এরকম। তো ভয় পাইছেন বোরহান মিয়া, সিরিয়াসলি ভয় পাইছেন। তিনি চুপচাপ তার ঘরের যে মেঝে করছেন সেই মেঝের উপর বসে আছেন। যে মেঝেটা তিনি তৈরি করছিলেন যে বাঁশের একটা এরকম যেটাকে মাচান বলে ওইরকমভাবে, মানে একটার সাথে একটা বাঁশের ফালি ফেলে, তো সেটার উপরে তিনি চুপচাপ বসে আছেন ধরে এবং দোয়া পড়তেছেন। সারা ঘর অন্ধকার, তার হারিকেন নিভে গেছে অনেক আগেই, এবং এরকম তাণ্ডব তার ঘরের আশপাশ দিয়ে চললো, ভয়ঙ্কর তাণ্ডব।
তো তিনি মানে চুপচাপ মানে পড়ে রইলেন। একটা সময় কখন যে রাতটা পার হয়েছে এবং আজান দিছে, তখন তার মানে হুঁশ ফিরল আজানের শব্দ কানে আসার পর। তো তিনি উঠলেন, উঠে তিনি বেরোইছেন, বের হয়ে বারান্দায় আসলেন। তার ঘরের থেকে বের হয়ে একটা ছোট্ট মানে বারান্দার মতো করছিলেন। ওখানে এসে দেখতেছেন যে তার ফসলের মাঠ পুরো শেষ, পুরো তার যেখানে ফসল করছিলেন ওইটাকে এলোমেলো একদম করে মনে হয় মাটির সাথে মিশাই দিছে কেউ, এরকম একটা অবস্থা। আর তার এই পাশে মানে তার যে ঘর করছিলেন, তার বা পাশের একটা ঘর করছিলেন, সেই ঘরের পাশের যে উপরের যে ছাউনি সেটার অর্ধেক নাই, সেটা উড়ায় ফেলছে কেউ, মনে হয় ঝড়ে উড়ায় নিয়ে যায় যেরকম সেরকম। তো বোরহান মিয়ার কান্না আসলো, একেবারে কান্না আসলো, কারণ ওই ঘরের বানানোর টাকা তার মালিক তাকে দিয়েছে, কিন্তু ওই পাশেরটা তো দেয় নাই। তো তিনি ওইখানে হেঁটে হেঁটে গেলেন, তখন কিন্তু মানে এই আজান দিয়ে দিছে, আলো ফুটতেছে এরকম সময়। তো তিনি ওইখানে হেঁটে হেঁটে তার ফসলের মাঠে গেলেন, যে তিনি দেখতেছেন এবং তার চোখ দিয়ে পানি পড়তেছে এরকম। তো তিনি হাঁটতে হাঁটতে একদম কর্নারে যখন চলে গেলেন, তখন দেখলেন কোত্থেকে জানি একটা কুকুর দৌড় দিয়ে আসলো। সেই কুকুরটা, তিনি দ্রুত মুভ করে সরতে পারেন নাই। এই সময় তাকে একটা কামড় দিল তার পায়ে, কামড় দিয়ে কুকুরটা দৌড়ায় চলে গেল। তিনি মানে কামড়ের চোটে এত ব্যথা পাইছেন, তিনি তাকায় দেখতে পারেন, দেখলেন যে দৌড়ায় যে ওই যে পানি, নদীর পানির মধ্যে পড়লো কুকুরটা, আর মনে হলো পানিতে ডুব দিয়ে চলে গেল। তো বোরহান মিয়া ওই ব্যথা নিয়ে সেই পা নিয়ে কোনো মতে তিনি হ্যাঁচড়াইতে তিনি দেখলেন যখন রক্ত পড়তেছে, তিনি আসলেন, এসে তার ঘরে বসলেন। বসে তিনি চেষ্টা করলেন ওই টুকিটাকি পানি ঢালতে, তার যা মানে বাসায় যতটুকু চিকিৎসা করার ছিল করতে, তো লাভ হচ্ছে না, ওখান থেকে রক্ত বেরোতেছে। আর তিনি কোনো মতে একটা কাপড় দিয়ে পাটাকে বাঁধলেন পেঁচায়, আর চিন্তা করছেন নড়বেন কেমনে। তো দেখলেন যে একটু পরে যখন আলো ফুটছে, তখন দেখলেন যে মানুষ আসতেছে ফসলের মাঠে। তো তিনি চিৎকার করে ডাকা শুরু করলেন তার ওই জানলা দিয়ে। তো কয়েকজন আসলো, এসে তাকে বললো কি হয়েছে। তিনি বললেন যে তোমার বাড়ির এই অবস্থা কেন, ঘর তো একদম শেষ, ফসলও তো শেষ, তোমাদের মানা করছিলাম, এই অবস্থা কেন। তো মানে আরেকজন বয়স্ক লোক বোরহান মিয়ার মতো, তো তিনি বললেন যে আমার আগে করো, আমার একটু কুত্তা কামড় দিছে এখানে। বলে কুত্তা কামড় দিছে। তো তাকে দেখলো, দেখে বলে আরে কি অবস্থা, এইরকম এত বড় কুত্তার কামড় হয় নাকি। তো বোরহান মিয়াকে তারা নিয়ে গেল, ওখানে নিয়ে যায়। সে বললো যে আমার মালিকের কাছে নিয়ে যাও। তো নিয়ে গেল তার মালিকের ওইখানে। তো তার মালিক দেখে তো বললো যে ভয়ঙ্কর অবস্থা। সাথে সাথে তাকে ওখান থেকে তাদের মালিকের গাড়ি ছিল, সেটাতে করে তাকে ওখানকার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করলো, লোক পাঠাই দিল সাথে বলার। তো যাই হোক, তার চিকিৎসা হলো বোরহান মিয়ার। তো ডাক্তার নাকি তাকে সব রকমের ওই যে ইঞ্জেকশন যেগুলো হয় কুকুরের কামড়ের জন্য, যেসব ইঞ্জেকশন দেয় রেবিস বা ইত্যাদির, সেগুলো দিছে। তো দেওয়ার পরও তাকে বলছে যে এরকম আমি দেখি নাই। ডাক্তার বলছে এত বড় কুকুরের মুখ হয় না, বা আমার পরিচিত ডাক্তারের জানা মতো, ডাক্তার অনেক কিছু তো তিনি চিকিৎসা করেন, বলে আমার পরিচিত এরকম প্রাণীর এরকম আমি দেখি নাই কামড়ের দাগ। এত বড় কুকুর কোত্থেকে, বিদেশি যে বড় বড় কুকুর আছে সেগুলোর তো এত বড় কামড় হয় না। তো বোরহান মিয়া বলে, সব ঘটনা বলে, সে ডাক্তারকেও বলে যে এরকম দেখছে। তো ডাক্তার বলে যে ওইটা আপনার ভ্রম, আপনি হয়তো ঘুমান নাই সারা রাত, আপনি দেখছেন যে কুকুর পানিতে ডুব দিচ্ছে। কুকুর এরকম পানিতে ডুব দেয় না, আর কুকুর পানির নিচে থাকে নাকি, সে ডুব দিয়ে চলে যাবে। কি বলেন আপনি উল্টাপাল্টা কথা, আর পানির নিচ থেকে কোনো প্রাণী এসে আপনাকে কি কামড়াবে, এটা কেমন কথা, এই আর কি। আর তার পুরো ঘটনাটাও শুনে ডাক্তার তো চুপ করে থাকে, ডাক্তার সাহেব আর কিছু বলেন না, মানে তিনি ব্যাপারটা আসলে মেনে নিতে পারেন এই ডাক্তার সাহেব এই ঘটনা। তো বোরহান মিয়া যাকেই বলছে তার মালিক শুনে চুপ হয়ে গেছেন, তিনি গম্ভীর হয়ে গেছেন। তো পরবর্তীতে তিনি ওখানকার ধর্মীয় ব্যক্তি যাদের সাথে, যারা ওখানে আলেম ছিল দু একজনকে বলছেন। তো তারা বলছে যে ওই জায়গায় মানে খারাপ জিনিস আছে, ওই জায়গাটাতে দেখো না, ওইখানে কেন ওইখানে মানুষ চাষ করতে যায় না, ওই জায়গাটা খারাপ জিনিস আছে। তো বোরহান মিয়া ওই জায়গা থেকে তার মুভ করেন নাই, তার হাঁটা চলা কষ্ট হইতো, তার পাটা মোটামুটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল, তিনি নর্মালি চলতে পারতেন না। এবং রাতের বেলা তার যে পুরানো বাড়ি, তিনি তার ওই বাড়িতে থাকেন নাই, ওই ক্ষেতের পাশের বাড়িতে আর থাকেন নাই, তিনি যে আগের বাড়িতে ফিরে গেছিলেন। তার বাড়ির বাইরে বলে তাকে এসে কে ডাকতো, নাম ধরে ধরে ডাকতো যে বোরহান বাইরে আয়, বোরহান বাইরে আয়। তো তিনি ভয়ে যেতেন না। তো তিনি যখন নাকি এইগুলো তার মালিককে বলছিলেন, তার মালিক তাকে তার নিজের বাড়ির ওখানে পিছনে একটা ঘর ছিল, সেখানে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। তো বোরহান মিয়া ওখানে থাকতো, আর তিনি বিভিন্ন মানুষের কাছে জিজ্ঞেস করতেন, এই ঘটনা বলতেন তার এই জিনিসের। তো একবার একজন হুজুর তাকে বলেন ওই জায়গা সম্বন্ধে, তিনি অতীতের কিছু ঘটনা জানেন। হুজুর বলেন যে আপনি ওই জায়গাটায় যে ঘর করতে গেছেন, জায়গাটা আসলে ভালো না। ওই জায়গায় নদীর ওই জায়গাতে জিনদের একটা চলাফেরার পথ আছে, মানে ওই জায়গা দিয়ে ওই ফসলের মাঠের ওইখান দিয়ে চলাফেরা করে জিনরা, এবং ওইখানে 2 গোত্রের জিন চলাফেরা করে। এদের মধ্যে অনেক সময় সমস্যা হয়, সেই সমস্যা হলে তারা ওখানে মারামারি করে, সমস্যা করে। তো এর জন্য ওইখানে প্রবলেম, ওই জায়গায় মানুষ করে না।
মানে চাষাবাদ কেউ করে না। আর এরা এমনিও তো ওদের মধ্যে অনেকেই আছে হিংসুট, বেশিরভাগই হলো মানে মানুষকে পছন্দ করে না। তো তারা এই মানুষের এখানে ফসলে মাঠটাট করা এগুলা তারা ওখানে করে না, সমস্যা করে, ক্ষতি করে। আর আপনি পড়ছেন এদের মাঝখানে, হয়তো আপনাকে কিছু বলতো না, কামড়টা দিছে, আপনি ওই যে খোঁচা দিছেন, আপনার হাতের সরকি দিয়ে খোঁচা দিছেন, এর জন্য আপনাকে দিছে। তো ওই হুজুর নাকি তাকে আবার চিকিৎসা করেন। বোরহান মিয়ার তো পায়ে সমস্যা ছিল, তার এই ঘা নাকি শুকাইতো না ঠিক মতো, তো তাকে চিকিৎসা করেন হুজুর। আবার কিছু আয়ুর্বেদিক চিকিৎসা দেন, দোয়া দুরুদ পড়ে এখানে চিকিৎসা দেন, পোড়া পানি আরও টুকিটাকি। তো আস্তে আস্তে একটা সময় বোরহান মিয়ার পায়ের ওইটা কত মানে ভালো হয়, কিন্তু তার পায়ে সমস্যা হতো, তার ব্যথা উঠতো মাঝে মাঝে। তো বোরহান মিয়ার যখন মারা যায়, তিনি নাকি বলছিলেন তাকে ওইখানেই তার ওই যেই তাকে তো ওই জমিটা দিয়ে দিছিল, তার মালিক লিখে পড়ে দিয়ে দিছিল, বলছিল ওইটার পাড়েই তাকে কবর দিতে। তো এবং তিনি নাকি তার মেয়ের জামাইদেরকে রিকোয়েস্ট করছিলেন যে তার তো কোনো ভিটা বাড়ি ছিল না নিজস্ব, বলছিল যেহেতু আমাকে আমার মালিক ওখানে ঘর করারই দিয়েছিল, জায়গা লিখে দিছে, তো তিনি তার মেয়েদেরকেই তো দিয়ে গেছেন সেগুলা, বলছে ওইখানে ওই ভিটাটাকে ওখানে ঘর জানি একটা রাখে। তো তার ইচ্ছা মতো তাকে ওখানে কবর দেওয়া হয়। আর তার ওই ঘরটা নাকি তার মেয়ের জামাইরা চেষ্টা করছিল অনেকদিন পর্যন্ত মেনটেন করে রাখতে, এর জন্যই নাকি ওখানে ইমরুল চৌধুরী দেখতে পারছে আর কি তাদের গ্রামে যে ওইখানে একটা ঘর আছে, এবং ওইখানে কেউ সাহস করে যায় না, ওখানে কেউ সাহস করে যায় বসে না। ইমরুল যদিও গেছে, ওই ঘরে ঢুকে নাই, আশপাশ দিয়ে ঘুরছে, জমিটা দেখছে, তো বেশ বড় বড় ঘাস, এবং মানে অবাক কাণ্ড, সে জানে না, ইমরুল জানে না যে ওই ঘাসের মধ্যে কি এখনো এরকম বড় কিছু এসে মারামারি করে কিনা বা ঘাসগুলোকে নষ্ট করে ফেলে কিনা, ওইখানে সে জানে না। বাট জায়গাটা নাকি দেখতে এমনি ভয়ের, ওইখানে নাকি ওই সাইডটাতে নাকি কেউ যায় না, মানে নদীর ওই কোনা দিয়ে কেউ আর যায় না। তো এতটুকু ইমরুলও দেখছে। আর এই বোরহান মিয়ার ঘটনা হচ্ছে 80-র দশকের ঘটনা। তো এই ছিল ইমরুল চৌধুরী শেয়ার করা ঘটনা। ঠিক তখনই আমার ডান দিকের ওই কাঠের ডামি বা পুতুলটার দিকে চোখ যেতেই আমার কলিজা যেন ছিঁড়ে বের হয়ে আসতে চাইল। দোকানের আবছা নীল লাইটের আলোয় আমি পরিষ্কার দেখছিলাম লাল শাড়ি পরানো ওই ডামিটা আর কাঠের জড় বস্তু নেই, সেটার গলার ওপর কোনো মুখ নেই, অথচ তার বুকের ভেতর থেকে একটা চেনা বিকৃত গলার আওয়াজ বের হচ্ছিল। আর তখনই দোকানের ভেতরের সেই সেলাই মেশিনটা কোনো মানুষ ছাড়াই একা একাই তীব্র গতিতে চলতে শুরু করলো, এবং খটখট করে আওয়াজও হলো। আর সেই ডামের ভেতর থেকে দুটো কুচকুচে কালো বরফ শীতল হাত দেয়াল পেরিয়ে এসে আমার গলাটা পিছন থেকে শক্ত করে চেপে ধরল। সেই হাতের স্পর্শে আমার শ্বাস নালীটা যেন মুহূর্তের মধ্যেই জমে বরফ হয়ে গেল, এবং একটা তীব্র পচা কাপড়ের আর লাশের গন্ধ আমার পুরো মাথায় ঝিমঝিম ধরে দিচ্ছিল। ঠিক তখনই সেই অবয়বটা আমার কানের একদম কাছে চলে এলো, আর একটা চেরা ভেজা গলায় ফিসফিসিয়ে হেসে উঠল এবং বলল, মাপ তো অনেক নিয়েছিস রানা, কিন্তু তুই তো জানতিস না ঠিক 1 বছর আগে এই রাতেই এই লাল শাড়িটা গলায় পেঁচিয়ে আমি এই দোকানের সিলিংয়ে ঝুলে পড়েছিলাম। এই ঘটনা ঘটেছিল 2025 সালের নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে। আমার নাম রানা আহমেদ। আমি কুষ্টিয়া শহরের একটি পুরনো মার্কেটের দোতলায় রানা টেইলার্স নামে একটা লেডিস দর্জি দোকানে চালাতাম। সেখানে বিয়ের সিজন থাকায় অর্ডারের প্রচণ্ড চাপ ছিল, যার কারণে প্রায় দিনই দোকানের সব কর্মচারীরা চলে যাওয়ার পর আমাকে রাতে একাই 2টা বা 8টা অবধি জেগে থেকে কাপড় কাটিং ও হিসাব মিলাতে হতো। সেদিন ছিল একটা কনকনে শীতের বৃহস্পতিবার রাত তখন আনুমানিক 1:45। পুরো মার্কেট একদম নিঝুম এবং সমস্ত দোকানপাটও বন্ধ হয়ে গেছে। করিডোরের লাইটগুলো নেভানো ছিল, শুধু আমার দোকানের ভেতরের কাউন্টারের লাইটটা জ্বলছিল।
বাহির থেকে হালকা কুয়াশার মতো ধোঁয়া ভাসছিল, আর চারপাশে ছিল একদম থমথমে। আমি তখন কাটিং টেবিলের উপর একটা লাল বেনারসি শাড়ি পিছিয়ে ব্লাউজের মাপ তুলছিলাম। হুট করেই দোকানের কাঠের মূল দরজাটা একটা মৃদু শব্দ করে আপনা আপনি খুলে গেল। আমি ভাবলাম হয়তো বাহিরের বাতাসের ধাক্কায় দরজার লকটা খুলে গেছে। আমি টেবিল থেকে উঠে গিয়ে দরজাটা আবারও ভালো করে লক করে দিয়ে কাজে বসলাম। কিন্তু কাজে বসার সঙ্গে সঙ্গেই আমার কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো। দোকানের ভেতরের তাপমাত্রা যেন এক পলকেই মাইনাসে নেমে গেল। আমার মুখ দিয়ে ঠান্ডা ধোঁয়া বেরোচ্ছিল, আর হাতের আঙ্গুলগুলো অবশ হয়ে আসছিল। একই সাথে কোথা থেকে যেন একটা তীব্র পুরনো ভেজা মাটি আর পচা কাপড়ের গন্ধ ছড়িয়ে পুরো ঘরটা যেন বিরক্তিকর হয়ে গেল। আমি একটু ভরকে গিয়ে চারদিকে তাকালাম। ঠিক তখনই আমার নজর গেল দোকানের কোনায় রাখা সেই লাল শাড়ি পরানো কাঠের ডামিটার দিকে। আর তখনই আমার চোখের সামনে ভেসে উঠল সেই হাড় হিম করা দৃশ্য, যা আমি একদম গল্পের শুরুতেই বলেছিলাম। কোনো মানুষ ছাড়াই সেলাই মেশিনটা তীব্র গতিতে চলতে শুরু করলো, আর সেই মুখহীন ডামিটা সেখান থেকে দুটো কালো হাত দেয়াল ভেদ করে আমার গলায় খামচে ধরল। ভয়ে আমার মুখ দিয়ে কোনো চিৎকার বের হলো না। আমি হাত ছাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল আমার পুরো শরীরটা চেয়ারের সাথে পেরেক দিয়ে গেঁথে দেওয়া হয়েছে। তার বুকের ভেতর থেকে সেই চেরা গলাটা যখন ফিসফিসিয়ে বলল, ঠিক 1 বছর আগে এই রাতেই এই লাল শাড়িটা গলায় পেঁচিয়ে আমি এই দোকানের সিলিংয়ে ঝুলে পড়েছিলাম। তখনই তার হাতের সেই বরফ শীতল ঠান্ডা আর লম্বা নখগুলো আমার গলার চামড়া ভেদ করে ভিতরে ঢুকে পড়ছিল। আমার চোখ দুটো উল্টো হয়ে আসছিল এবং আমার নিঃশ্বাস বা দমও আটকে আসছিল প্রায়। আমি বুঝতে পারছিলাম আর কয়েক সেকেন্ড যদি এভাবে থাকে তাহলে আমার দম ফুরিয়ে যাবে আর আমি এখানে মারা যাব। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে আমি আমার সমস্ত মানুষের শক্তি এক করে চোখ বন্ধ করে মনে মনে আয়াতাল করতে পড়া শুরু করলাম। ঠিক যখনই আমার পবিত্র কালাম পড়া শেষ হলো, মার্কেটের নিচে মেইন রোডে একটা মালবাহী ট্রাকের বিকট হর্নের শব্দ। সেই শব্দ হওয়ার পর ওই হর্নের শব্দটা বাতাসে ভেসে আসার সঙ্গে সঙ্গেই এক পলকে আমার গলার ওপর থেকে সেই বরফ শীতল হাতের বাঁধন গায়েব হয়ে গেল। দোকানের লাইটগুলো আবারও স্বাভাবিকভাবে জ্বলে উঠল। সেলাই মেশিনটা থমথমে হয়ে গেল এবং ঘরের ভেতরে সেই পচা গন্ধ 1 সেকেন্ডের মধ্যেই উধাও হয়ে গেল। আমি ছিটকে মেঝেতে পড়ে গেলাম এবং জ্ঞান হারিয়ে ফেললাম। পরদিন সকালে যখন মার্কেটের ঝাড়ুদার এসে আমাকে দোকানের এই শাটার আংশিক খোলা দেখে আমাকে মেঝেতে অচেতন অবস্থায় উদ্ধার করে, তখন আমার গলায় গভীরে 4টে নখের কালচে ছোপ পড়ে গিয়েছিল। পরে যখন আমি মার্কেটের প্রবীণ নাইট গার্ড মোশাররফ ভাইকে এই ঘটনা খুলে বললাম, তিনি ভয় পেয়ে ফ্যাকাশে হয়ে যান। তিনি আমাকে আড়ালে ডেকে নিয়ে বললেন, রাজা সাহেব, আপনি হয়তো জানেন না, আপনার এই দোকানটা নেওয়ার আগে এখানে অন্য এক দিয়াজি ছিলেন। ঠিক 1 বছর আগে এই নভেম্বর মাসের